হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে। তো কেমন আছো সবাই বলো। তোমরা যারা আজকের গল্পটা শুনছো তারা কে কোথা থেকে শুনছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমায় জানাও। আর হ্যাঁ, স্কেরি টেলস যারা নতুন শুনছো তাদেরকে বলে রাখি, স্কেরি টেলসের সমস্ত গল্প সবার আগে শুনতে অবশ্যই কিন্তু স্কেরি টেলসকে সাবস্ক্রাইব করতে হবে। তার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখো। তোমরা চাইলে আমাকে ফেসবুকে কিন্তু ফলো করতে পারো। আমার ফেসবুক প্রোফাইলের লিংক নিচে ডেসক্রিপশনে একদম উপরে দিয়ে রাখলাম। এছাড়া চাইলে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। স্কেরি টেলসের সমস্ত লিসনারদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে। স্কেরি টেলসের আপকামিং প্রজেক্টসগুলির বিষয়ে রেগুলার আপডেটস দেওয়ার জন্য আমি স্কেরি টেলসের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলেছি। সেখানে তোমরা স্কেরি টেলসের বিভিন্ন গল্পের বিষয় রেগুলার আপডেটস পাবে। ডেসক্রিপশনের উপরের দিকেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও দিয়ে রাখলাম। তোমরা অবশ্যই যাও এবং সেই চ্যানেলটা ফলো করে এসো। এছাড়া আমি তোমাদের সকলকে নিয়ে অর্থাৎ আমাদের স্কেরি টেলস ফ্যামিলির একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও ক্রিয়েট করেছি। সেখানে তোমরা সরাসরি আমার সঙ্গে গল্প করতে পারবে। তোমাদের নিজেদের লাইফে ঘটে যাওয়া বিভিন্ন ইন্টারেস্টিং ভৌতিক এক্সপিরিয়েন্স আমার সঙ্গে শেয়ার করতে পারবে। তাহলে আর দেরি কিসের, অবশ্যই চটপট গিয়ে কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতেও তোমরা জয়েন করে যাও। সবাই গল্প হবে। স্কেরি টেলসে আজ তোমরা শুনবে ডগপার লেখা পিশাচের রাত। আজকের গল্পটা কিন্তু সবাই মন দিয়ে শোনো, গল্পটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। শুরু হচ্ছে স্কেরি টেলসের আজকের গল্প পিশাচের রাত। অবসরপ্রাপ্ত হয়ে শান্তিলাল এখন বড়ই একা। পুরো বাড়িটা এখন যেন তার কাছে জেলখানার সমতুল্য। শান্তিলাল একজন নিরামিষভোজী শান্ত স্বভাবের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হলেও আদপে সে একজন নরখাদক। খিদে মেটাতে সারা জীবনে বহু মানুষকে হত্যা করেছে সে। বলা বাহুল্য, তার শিকারের প্রত্যেকেই ছিল অল্প বয়সী নারী। নারী শরীর তার মনে আজ পর্যন্ত কাম জাগাতে পারেনি। পরিবর্তে নারী মাংস সুস্বাদু লেগেছে তার জিভে। নারী শরীর দেখলে কাম নয়, তীব্র ক্ষুধা জন্মায় তার অন্তরে। বছরে একটা করে লাশ, ব্যাস ওটাই সারা বছর ধরে ফ্রিজে রেখে তার চলে যায়। সে আজ পর্যন্ত যাদের খুন করেছে তারা বেশিরভাগই নিম্নবিত্ত শ্রেণীর মানুষ। শান্তিলাল গৃহপরিচারিকার কাজ দেওয়ার নাম করে শহরের বিভিন্ন বস্তি থেকে অল্প বয়সী মেয়েদের নিয়ে আসতেন তার কাছে। তারপর কয়েক মাসের মধ্যেই তাদের আর কোনো খোঁজ পাওয়া যেত না। খুনের আগে শান্তিলাল অবশ্যই বাসা বদল করত। মেয়েটির বাড়ির লোক পুরনো ঠিকানায় শান্তিলালের খোঁজ করতে এলে তার কোনো খবরই পেত না। এভাবে সে কতবার যে বাড়ি পাল্টেছে তার ইয়াত্তা নেই। মেয়েগুলোর বাড়ির লোক পুলিশে অভিযোগ জানিয়েছিল, কিন্তু সত্যি বলতে কি গরিব ঘরের মেয়েদের নিরুদ্দেশ হওয়াটা পুলিশ প্রশাসনের কাছে গুরুত্ব পায় না। হিউম্যান ট্রাফিকিং চলছে, চলবে, সে আর এমন কি। ওপর মহল থেকে চাপ না এলে কে আর এসব নিয়ে মাথা ঘামায়। এভাবেই বছরের পর বছর ধরে শান্তিলাল অবাধে নিজের নরমাংস ভক্ষণ প্রথা বজায় রেখে চলেছে। কিছুদিন আগে অর্ক নামের এক তরুণ সাংবাদিক তার একটা ইন্টারভিউ নিয়েছিল। সেই সময় অর্ক তার কাছ থেকে অনেক তথ্য সংগ্রহ করেছিল নরখাদক সম্পর্কে, কিন্তু সেসব কোন সংবাদপত্রে ছাপা হয়েছে সেটা এখনো জেনে উঠতে পারেনি শান্তিলাল। সম্ভবত এখনো ছাপা হয়নি, কারণ সেটা হলে এতদিনে সমাজে একটা আলোড়ন পড়ে যেত। যাই হোক, শান্তিলাল এখন তার একাকিত্ব ঘোচাতে সিদ্ধান্ত নেয় সে কিছুদিন ঝাড়গ্রামে ভ্রমণ করতে যাবে। সবুজ গহন অরণ্যের মাঝে সে আদিমতাকে অনুভব করতে চায়। দেরি না করে সে ফোন করে দেয় তার পরিচিত একটা ট্রাভেল এজেন্সির মালিককে। এজেন্সির মালিক সোমনাথ তাকে শান্তিনিকেতন ভ্রমণের পরামর্শ দিলে শান্তিলাল সেটায় রাজি হয় না। সে কেবলমাত্র ঝাড়গ্রামেই যেতে চায়।
অবশেষে সোমনাথ তার কথায় রাজি হয় এবং তাকে জানায় যে তার সাথে আরও 4 জন ট্যুরিস্ট যাবে। 5 জনের একটা গ্রুপ হলে সার্ভিস দেওয়া সুবিধাজনক। ওই 4 জন 2 দিন ঝাড়গ্রামে অতিবাহিত করলেও শান্তিলাল টানা 7 দিন ঝাড়গ্রামে থাকতে চায়। সোমনাথের এরকম কোনো প্যাকেজ না থাকায় প্রথমে কিন্তু কিন্তু করলেও পরে তার কথায় সে রাজি হয়। 1 সপ্তাহ পর শান্তিলাল তার ব্যাগপত্র নিয়ে হাজির হয় ট্রাভেল এজেন্সির সামনে। হঠাৎ শান্তিলাল লক্ষ্য করে যে তার সাথে বাকি যে ট্যুরিস্টরা যাবে তাদের প্রত্যেকেই অল্প বয়সী মহিলা। তাদের 4 জনের দলে একজনও ছেলে নেই, প্রত্যেকেই মহিলা। শুধু তাই নয়, তাদের মধ্যে একজন অন্ধ যুবতীও রয়েছে। 4 জন যুবতীকে দেখেই শান্তিলালের জিভ লক লক করে উঠল। আবার সেই নারী মাংসের স্বাদ, একেবারে মেঘ না চাইতেই জল। কিন্তু শান্তিলাল ঠিক করেছিল শেষ বয়সে সে আর কোনো পাপ করবে না, শুধুমাত্র একজন নিরামিষভোজী হয়েই দিন অতিবাহিত করবে। তাই শান্তিলালের মনে একটা দোটানা কাজ করতে লাগলো। অবশেষে শান্তিলাল ও 4 জন যুবতী মিলে রওনা দিল ঝাড়গ্রামের উদ্দেশ্যে। তাদের যাত্রা যখন প্রায় মাঝপথে, তখন ওই 4 জন যুবতীদের মধ্যে একজন শান্তিলালের সাথে যেচে আলাপ করতে এলো। হ্যালো আঙ্কেল, আমি সন্দীপ্তা। আপনিও কি ঝাড়গ্রামেই বেড়াতে যাচ্ছেন? শান্তিলাল দেখল মেয়েটি তার সম্পর্কে বেশ কৌতূহলী। শান্তিলাল মৃদু হেসে বলল, নমস্কার, হ্যাঁ আমি বেড়াতে যাচ্ছি। ও, তা আপনার সাথে আর কেউ নেই? মানে ফ্যামিলি? ফ্যামিলি? না, আমার ফ্যামিলি নেই, বিয়ে থা করিনি। ও আচ্ছা, ভালোই করেছেন। একদিকে ফ্যামিলি থাকলেই এক গাদা দায়িত্ব, কর্তব্য, এসবের থেকে বাবা একা থাকো, ঘুরে বেড়াও, সেটাই বেশ ভালো। তোমাদেরও বুঝি বিয়ে করার ইচ্ছা নেই? আমার তো একেবারে ইচ্ছা নেই, আর ওদেরও তেমন একটা নেই। হ্যাঁ, শুধু সম্পূর্ণের একজনকে প্রয়োজন। আঙ্কেল, ওর নাম হচ্ছে সম্পূর্ণ। ও চোখে দেখতে পায় না। শান্তিলাল ঘাড় ঘুরিয়ে মেয়েটাকে দেখল। কালো চশমা পরিহিত মেয়েটা সত্যি খুব সুন্দরী। মেয়েটাকে দেখেই শান্তিলালের একটু মায়া হলো। তারপর সে বলল, তুমি চোখে দেখতে পাও না, অথচ তোমার বাড়ির লোক তোমায় বন্ধুদের সাথে আসতে দিল? সম্পূর্ণা হেসে জানালো, না কাকু, আমি যে বেড়াতে আসবো সেটা বাড়ির কেউ জানে না। শুধু বলেছি বন্ধুর বাড়িতে কয়েকটা দিন থাকবো। সম্পূর্ণার পাশ থেকে আরেকজন মেয়ে উত্তর দিল, আরে, চোখে দেখতে পায় না বলে কি ঘুরতে যেতেও পারবে না নাকি? হ্যাঁ, আপনি বলুন তো কাকু, যারা অন্ধ বা প্রতিবন্ধী তাদের জীবনে কি অ্যাডভেঞ্চার থাকতে নেই? আর নিশ্চয়ই থাকবে, থাকাটাই উচিত। আমার বাবা বলতেন, তোমার যা ইচ্ছে সেটাই করো, শুধু কারোর ক্ষতি করো না কখনো। সন্দীপ্তা বলে উঠল, একদম ঠিক বলেছেন কাকু। ও, বাই দ্য ওয়ে, আপনার সাথে তো সবার পরিচয় হলো না। ও সম্পূর্ণা, ওকে তো চিনেই গেছেন। আর এ হচ্ছে জয়িতা, আর ও বৈশালী। সন্দীপ্তা সবার সাথে শান্তিলালের আলাপ করিয়ে দেয়। এদিকে শান্তিলালের মন তখন অপেক্ষা করছে একটা সুবর্ণ সুযোগের। 4টের মধ্যে অন্তত একটা মেয়েকে তার চাই চাই। তবে আর যাই হোক, সে অন্ধ মেয়েটার কোনো ক্ষতি করতে চায় না। শান্তিলাল নরখাদক হলেও তার মনে কিছুটা মায়া দয়া বর্তমান। ভালোই চলছিল তাদের যাত্রা, কিন্তু হঠাৎই কলাবনির কাছে এসে তাদের গাড়িটা খারাপ হয়ে যায়। ড্রাইভার তাদের সকলকে গাড়ি থেকে নামতে বলে। শান্তিলাল ও বাকি মেয়েরা গাড়ি থেকে নেমে আশেপাশে পায়চারি করতে থাকে। বৈশালী সম্পূর্ণাকে নিয়ে রাস্তার পাশে পড়ে থাকা একটা গাছের গুঁড়ির ওপর বসে। শান্তিলাল নিজের মোবাইল ফোনটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ড্রাইভার গাড়ির বনেট খুলে ভেতরের যন্ত্রপাতির মেরামতি করতে থাকে। সন্দীপ্তা আর জয়িতা তখন জঙ্গলের মধ্যে ফটোগ্রাফিতে ব্যস্ত। হঠাৎ সন্দীপ্তা বলে ওঠে, কি রে, কি বুঝছিস? মালটা কেমন? কেমন আবার? পাতি বিয়ে না করা সরকারি চাকুরে কাকু একটা। তোর একে পছন্দ? হ্যাঁ,
সে কাকু হলেই বা কি, 2-4 দিন থাকবো, একটু মস্তি না করলে হয়? আর তাছাড়া মালটা বিয়ে থাও করেনি। উফ, ভেতরে পুরো আগুন জ্বলছে নিশ্চয়ই। हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए। কি যে বলিস, এই বুড়ো কাকু পারবে তোকে স্যাটিসফাই করতে? তোর না বেশি খিদে। বোকা বোকা কথা বলিস না তো। দেখ, পুরুষ আর ঘোড়া কখনো বুড়ো হয় না। আর একটা দিন খেলেই দেখি না, পারফরমেন্স ঠিক না হলে আর এগোবো না। তোর মনে হয় বাবার বয়সী একজন তোর সাথে? ও ফাক, এসব বাবা ঠাবা মাঝখানে ঢোকাস না ভাই। এখানে আমরা কেউ আফটার অল সম্পর্ক পাতাতে আসিনি। মালটাকে একবার ট্রাই করব, রাজি হলে হবে, না হলে না হবে। মনে রাখিস, কোনো পুরুষ মানুষের সাধ্য নেই যে নারীর শরীরকে অগ্রাহ্য করবে, আর যে করে সে মহাপুরুষ। কথাটা বলেই সন্দীপ্তা আর জয়িতা হাসতে লাগলো। তারা দুজন যখন শান্তিলালকে নিজেদের ফাঁদে ফেলার ফন্দি আঁটতে থাকে, শান্তিলালকে নিয়ে তাদের মনে জন্মেছে তখন অন্য এক অভিপ্রায়। বয়সের পার্থক্যকে অগ্রাহ্য করে তারা শান্তিলালকে নিয়ে বিভিন্ন চিন্তায় মত্ত, কিন্তু শান্তিলাল অন্য ধাতুতে তৈরি। তারা জানে না যে শান্তিলালের শরীরে কাম নয়, শুধুমাত্র পৈশাচিক ক্ষুধার দ্বারা পরিপূর্ণ। আর একবার সেই ক্ষুধা জাগ্রত হলেই তাদের বিপদ অনিবার্য। শান্তিলাল গাড়ির ভেতরে বসে এক মনে ফোন ঘাঁটছে। হঠাৎ সন্দীপ্তা এসে বলল, আঙ্কেল কি করছেন একা একা? তার চেয়ে চলুন না, জঙ্গলের দিকে একটু হেঁটে আসি। গাড়ি সারাতে এখন বেশ কিছুক্ষণ লাগবে। শান্তিলাল দেখল সন্দীপ্তা তার সাথে একা সময় কাটাতে ইচ্ছুক। শান্তিলাল তার জীবনে নারীর সান্নিধ্য তেমন একটা না পেলেও মেয়েদের এই ইশারাগুলো ভালোই বুঝতে পারে। সে সন্দীপ্তার ডাকে সাড়া দেয় এবং গাড়ি থেকে বেরিয়ে তার সাথে জঙ্গলের দিকে হাঁটতে যায়। ওদিকে সম্পূর্ণা হঠাৎ বৈশালীকে বলে তার খুব বিরক্তি লাগছে, তাই সেও একটু আশেপাশে ঘুরতে যেতে চায়। বৈশালী তাকে হাত ধরে জঙ্গলের দিকে নিয়ে যায়। সম্পূর্ণা তার ওয়াকিং স্টিকটা নিয়ে ধীরে ধীরে হাঁটতে থাকে। বেলা গড়িয়ে তখন প্রায় বিকেল। ড্রাইভার তখনও যান্ত্রিক গোলযোগ ঠিক করতে পারেনি। জয়িতা ড্রাইভারের কাছে এসে জিজ্ঞেস করে, আরে দাদা, আর কতক্ষণ লাগবে বলুন তো? আপনাদের গাড়িতে এরকম সমস্যা হবে জানলে আপনাদের ট্রাভেলসে আসতাম না, নিজেরাই বাসে করে চলে আসতাম। ড্রাইভার একটু কিন্তু কিন্তু করে বলে, বিয়ে হয়ে গেছে ম্যাডাম, এই জাস্ট একটুখানি আর বাকি আছে। ডিসকাস্টিং। তারপরই একটা সিগারেট ধরিয়ে মনে প্রাণে টানতে থাকে। ওদিকে সন্দীপ্তা শান্তিলালকে নিয়ে হাঁটতে থাকে শাল পিয়ালির আর কেঁদ গাছের মধ্যে দিয়ে। জঙ্গলের মধ্যে ইতস্ততভাবে গজে ওঠা আগাছার মধ্যে দিয়ে পথ খুঁজে নিয়ে তারা এগিয়ে যায় আরও গভীরে। হঠাৎ সন্দীপ্তা বলে ওঠে, আচ্ছা আঙ্কেল, একটা কথা জিজ্ঞেস করতে পারি? নিশ্চয়ই, বলো কি কথা। আপনি হঠাৎ বিয়ে না করার সিদ্ধান্ত নিলেন কেন? মানে কাউকে ভালো ঠালো বাসতেন বুঝি? সবাই এরকমই ভাবে আমার সম্বন্ধে, কিন্তু আসল কারণটা তা নয়। দেখো, মানুষকে জন্মালেই যে বিয়ে করতে হবে এমনটা তো কোথাও লেখা নেই, তাই না? বেশিরভাগ মানুষই বিয়ে করে নির্দিষ্ট কিছু কারণের জন্য। তারা ভাবে বিয়ের পর তার জীবনটা আরও বেটার হবে, বৃদ্ধ বয়সে তার খেয়াল নেবার লোক থাকবে ইত্যাদি। কিন্তু সেটাই যদি হতো তাহলে বৈবাহিক অশান্তি আর বৃদ্ধাশ্রমের কোনো অস্তিত্বই থাকতো না। আর তাই বলে এটা ভেবো না যে যারা বিয়ে করেছে তারা খুব অসুখী, তা কিন্তু একেবারেই না। বিয়ে করলে যেমন কিছু সুবিধাও আছে, আবার কিছু অসুবিধেও রয়েছে। আর আমি বিয়ে করিনি কারণ আমি অবিবাহিত অবস্থাতেই বেশি সুখী, তাই নতুন করে অতিরিক্ত সুখের আশা রাখি না। হ্যাঁ, কিন্তু সবারই তো একটা ফিজিক্যাল নিডস রয়েছে,
সেটা তো আর অস্বীকার করা যায় না। শান্তিলাল বুঝলো এ মেয়ে অন্য পথে হাঁটছে। সে এবার একটু কেশে নিয়ে বলল, সেটাকে আমি খুব একটা গুরুত্ব দিই না। কিন্তু আঙ্কেল, সব সময় গুরুত্ব না দেওয়াটা কি বুদ্ধিমানের কাজ? আপনি চাইলে গুরুত্ব দিতেই পারেন। কথাটা শুনেই শান্তিলাল হাঁটা থামিয়ে দিল। সন্দীপটাও নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল শান্তিলালের দিকে। দুজনের মধ্যেই তখন বিরাজ করছে একটা অনাকাঙ্ক্ষিত নিস্তব্ধতা। শান্তিলাল দেখল সন্দীপ তার চাউনিতে একটা শরীরী আবেদন রয়েছে, কিন্তু শান্তিলাল তো অন্য কিছু চাইছে। এখন এই গভীর অরণ্যে একটা জলজ্যান্ত মেয়েকে খুন করলে শান্তিলালের পালিয়ে যাওয়া ছাড়া আর উপায় থাকবে না। বাকিরাও শান্তিলাল সম্পর্কে জেনে যাবে। তাই এই মেয়েটার মাংস খেতে হলে এই মুহূর্তে এর আবেদনে সাড়া দেওয়াই হবে উপযুক্ত পদক্ষেপ। মেয়েটাকে এখন পটিয়ে হাতে রাখা যাক, পরে রিসর্টে গিয়ে না হয় ওকে আলাদাভাবে ডেকে জবাই করা যাবে। মেয়েটা যখন নিজেই জবাই হতে এসেছে, তাই একে হত্যা করলেও শান্তিলালের তেমন একটা পাপ হবে না। কয়েক সেকেন্ডের মধ্যে শান্তিলালের খুনি মস্তিষ্ক এই প্ল্যানটাই সাজিয়ে নিল। তারপর সে ধীরে ধীরে এগিয়ে গেল সন্দীপতার দিকে। সন্দীপতাও আর দেরি না করে শান্তিলালের বুকের জামাটা মুচকে তার কাছে টেনে নেয়। তারপরে জঙ্গলের নীরবতাকে ভঙ্গ করে চুম্বনে মিলিত হলো দুটো অসমবয়সী ঠোঁট। শান্তিলাল মেয়েটার খোলা চুলে নিজের আঙুলগুলোকে শক্তভাবে পাকিয়ে নিয়ে তার মুখটা আরও কাছে নিয়ে এলো। তারপর এক টানা ঠোঁটের স্পর্শে মেয়েটার জিভের স্বাদ নিতে থাকলো। ওদিকে সম্পূর্ণা আর বৈশালী জঙ্গলের মধ্যে ঢোকা মাত্রই জয়িতা বৈশালীকে ফোন করে। জয়িতা ফোনের ওপাশ থেকে বলে, কিরে, কোথায় আছিস তোরা? এই তো সম্পূর্ণাকে নিয়ে একটু জঙ্গলের মধ্যে ঢুকেছি, তুই আয় না। পাগল নাকি তুই? সম্পূর্ণাকে কেন নিয়ে গেলি ওখানে? এখনই ফেরত আয়। আর সন্দীপদাকেও ফোন করে দেখ ও কোথায় আছে। কতক্ষণ ধরে ফোন করছি, এখনো তুলছে না। ফোনটা রেখে দিতেই বৈশালী সম্পূর্ণাকে নিয়ে গাড়ির কাছে ফিরে আসতে চায়, কিন্তু সম্পূর্ণা যেতে চায় না। সে বৈশালীকে একাই ফিরে যেতে বলে, কিন্তু বৈশালী তাকে ছাড়তে নারাজ। সে বলে, ভাই, তোকে আমি একা কিভাবে ছাড়ি বলতো? এই জঙ্গলে কোথায় সাপ খোপ আছে, কখন কি কামড়ে দেবে। তুই তুই চল চল, আমার সঙ্গে চল। তুই দয়া দেখাস না প্লিজ, যেটা বলছিস সেটাই কর। আমার একা থাকতে ভালো লাগে। তুই যা তো এখন, আমি একটু পরে আসছি। সম্পূর্ণার এই কথায় বৈশালী সত্যিই নিরুপায় হয়ে যায়। সে আর কথা না বাড়িয়ে পেছন ফিরে হাঁটতে থাকে। সম্পূর্ণা তার ওয়াকিং স্টিক নিয়ে ক্রমশ জঙ্গলের ভেতরে প্রবেশ করে। এদিকে সন্দীপতা তখন কামের আগুনে মত্ত। একটা শাল গাছে ঠেস দিয়ে দাঁড়িয়ে সে তখন শান্তিলালের শরীরের উষ্ণতা অনুভব করছে। দুজনেরই জামার বোতাম উন্মুক্ত। সন্দীপতা নিজের বক্ষবন্ধনী খুলে আঁকড়ে ধরেছে শান্তিলালকে। শান্তিলালও জড়িয়ে ধরেছে তাকে। হঠাৎ শান্তিলাল দেখল সন্দীপতার পেছনে দাঁড়িয়ে রয়েছে সম্পূর্ণা। অন্ধ মানুষ চোখে কিছু না দেখতে পেলেও কানে সবই শুনতে পায়। হয়তো সম্পূর্ণাও বুঝতে পারছে সব। দুটো মানুষের চিৎকার নিশ্চয়ই তার কানে গেছে, তাই হয়তো সে দাঁড়িয়ে পড়েছে সেখানে। কিন্তু তারপরেই একটা অনাকাঙ্ক্ষিত দৃশ্যে শান্তিলাল অবাক হয়ে যায়। সম্পূর্ণা যেখানে দাঁড়িয়েছিল তার ঠিক পাশেই একটা শাল গাছের কাণ্ড বেয়ে একটা কাঠবেড়ালি উঠছিল। সম্পূর্ণা হঠাৎই নিষ্ঠুরভাবে তার ওয়াকিং স্টিকটা দিয়ে সপাটে আঘাত করলো কাঠবেড়ালিটার গায়ে। মুহূর্তে সেটা লুটিয়ে পড়ল মাটিতে। তারপর সম্পূর্ণা মাটির মধ্যে হাতড়ে হাতড়ে খুঁজতে লাগলো মৃত প্রাণীটাকে। রক্তাক্ত কাঠবেড়ালিটাকে হাতে পেয়েই সে সেটাকে তার ব্যাগের মধ্যে পুরে নেয়। একটা অন্ধ মানুষের শিকারের এত ভালো নিশানা দেখে শান্তিলাল অবাক হয়ে গেল। অন্ধরা চোখে দেখতে না পেলেও আশেপাশে কোনো প্রাণীর উপস্থিতি তারা ঠিক বুঝতে পারে, এটাই তাদের ষষ্ঠ ইন্দ্রিয়। সম্পূর্ণাও সেটাকে কাজে লাগিয়ে শিকার করলো। তবে কেনই বা সম্পূর্ণ একটা নিরীহ প্রাণীকে মারল এভাবে? প্রশ্নটা শান্তিলালের মনে বরাবর ঘুরতে লাগলো। তবে কি সম্পূর্ণা শিকার করতেই এখানে দাঁড়িয়েছিল, নাকি তার আর সন্দীপ তার উপস্থিতি বুঝতে পেরেছিল সে? তা ওটা সত্যি
রহস্যজনক শান্তিলালের কাছে। এমন সময় জয়িতা আর বৈশালী দূর থেকে ডাক দিল, সম্পূর্ণা, সম্পূর্ণা, স্যান্ডি, স্যান্ডি। স্যান্ডি অর্থাৎ সন্দীপ্তা আওয়াজ পেয়েই নিজেকে সামলে নিল। শান্তিলালও নিজের জামার বোতামগুলো আটকাতে থাকে। সন্দীপ্তা পেছন ঘুরে দেখলো সম্পূর্ণা দাঁড়িয়ে রয়েছে। সন্দীপ্তা একটু ভয় পেল, তারপরই সে বলল, কিরে, তুই এখানে এলি কিভাবে? জয়িতা আর বৈশালী ওদের দেখতে পেয়ে এখানে পৌঁছয়। সবাইকে দেখে বৈশালী বলে, কিরে, চল তোরা, এখানে সবাই মিলে কি করছিস? আর এই যে আঙ্কেল, বলছিলাম আপনিও চলুন, গাড়ি ঠিক হয়ে গেছে, মানে সন্ধ্যের মধ্যে রিসর্টে যেতে হবে, বেশিক্ষণ জঙ্গলে থাকা একদম ঠিক না, তাড়াতাড়ি আসুন। সবাই মিলে গাড়ির দিকে রওনা দেয় তারা। সন্দীপ্তা একটু ভয় পেয়ে যাওয়ায় সে একটু পেছনে পেছনে চলতে থাকে, আর শান্তিলাল কৌতূহলী হয়ে সম্পূর্ণাকে চোখে চোখে রাখে। শান্তিলাল বুঝতে পারে যে তার মতো সম্পূর্ণাও একটু অস্বাভাবিক, তবে দুজনের মধ্যেই রয়েছে একটা অদ্ভুত মিল। তারা দুজনেই হত্যাকারী, কেউ অবলা প্রাণী তো কেউ অবলা নারী। ঝাড়গ্রামের আরণ্যক রিসর্ট সুন্দরভাবে সাজানো গোছানো। সেখানেই এসে থামল শান্তিলাল আর সম্পূর্ণাদের গাড়ি। রিসর্টের মালিক সকলকে আপ্যায়ন করে প্রত্যেকের হাতে চাবি তুলে দিলেন। শান্তিলাল পেল একদম শেষের ঘরটা। সন্দীপ্তা নিজের ঘরে যাওয়ার আগে শান্তিলালের সাথে নিজের ফোন নাম্বার আদান প্রদান করে নেয়। শান্তিলালও সহাস্য মুখে তার নাম্বার দিয়ে দেয়। শান্তিলাল জানে ঠিক কখন কিভাবে শিকারকে জালে জড়াতে হয়। এ কাজে সে বরাবরই দক্ষ। জয়িতা আর বৈশালী দুজনে মিলে শেয়ারে রুম নিয়েছে। তার পাশেই রয়েছে সম্পূর্ণা আর সন্দীপ্তার ঘর। ঘরে ঢুকেই বৈশালী বিছানায় বসল, তারপর বলল, দেখ ভাই, এখন এখন কিচ্ছু করতে পারবো না, মুড নেই একদম। এতটা রাস্তা জার্নি করেছি, ভীষণ টায়ার্ড লাগছে। জয়িতা বৈশালীর মুখের সন্নিকটে গিয়ে বলল, ওকে বেব, খেলাটা না হয় আজকের রাতের জন্যই তোলা থাক। এরপর জয়িতা বৈশালীর ঠোঁটে আলতোভাবে চুম্বন দেয়। বৈশালী বিরক্তি নিয়ে জয়িতার মুখটা সরিয়ে দেয়, তারপর টাওয়েলটা নিয়ে বাথরুমে চলে যায়। এদিকে শান্তিলাল ঘরে ব্যাগপত্র রেখেই আবার বাইরে বেরিয়ে যায়। রিসর্ট থেকে বেরিয়ে সে স্থানীয় একটি বাজারে চলে যায়। শান্তিলাল তার শেষ বয়সে নারী মাংস আর কোনোদিনও খাবে না বলে ঠিক করেছিল বটে, কিন্তু এখন হঠাৎই তার নাগালে নারী শরীরের আগমনে সে তার সিদ্ধান্ত বদলেছে। মানুষের চামড়া, মানুষের মাংস কাটার যে সমস্ত ছুরি, হাতকুরুল সে এতদিন ব্যবহার করত, সেগুলো সে বাড়িতেই রেখে এসেছে। তাই এখন লোকাল মার্কেট থেকে দু চারটে ধারালো ছোড়া তার না কিনলেই নয়। সঙ্গে একটা বড় প্লাস্টিকের চাদর বা ত্রিপল প্রয়োজন, তা না হলে মানুষের রক্তে হোটেলের মেঝেতে দাগ পড়ে যাবে। শান্তিলাল বহু খুঁজে সব কিছু জোগাড় করে এবং তারপর রিসর্টে ফিরে আসে। এখন শুধু রাত হবার অপেক্ষা। সন্দীপ্তা এদিকে বড্ড উদ্বিগ্ন। সে বারবার শান্তিলালের ফোনে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু কোনো উত্তর না পেয়ে সে একটু হতাশ। রিসর্ট সংলগ্ন রেস্টুরেন্টে চারজন বান্ধবী যখন ডিনারে ব্যস্ত, তখন শান্তিলাল তাদের সাথে যোগ দেয়। জয়িতা শান্তিলালকে দেখেই বলে, কাকু কোথায় ছিলেন এতক্ষণ? আমরা সবাই তো আপনাকে খুঁজছিলাম। এই একটু বাইরের হাওয়া বাতাস উপভোগ করতে বের হয়েছিলাম। আর তোমাদের কেমন লাগছে বলো তো? দারুণ। আমরা তো এই প্রথমবার এলাম। এত সুন্দর শান্ত পরিবেশ, সত্যিই খুব রিল্যাক্সিং। আপনি বুঝি এর আগেও এসেছেন ঝাড়গ্রামে? হ্যাঁ, এসেছি, মানে ওই কাজের সূত্রে কয়েকবার এসেছি আর কি। তাহলে কাকু আপনি নিশ্চয়ই এখানকার সেই ক্যানিবাল গ্রামটার কথা শুনেছেন, যেখানে কোনো প্রশাসন নেই, কোনো পুলিশ বা আর্মির লোকও নাকি সেখানে পৌঁছাতে ভয় পায়। বাইরের থেকে লোক গেলেই নাকি তাদেরকে মেরে তাদের মাংস খেয়ে নেয় গ্রামের লোকেরা। শুনেছেন নিশ্চয়ই। কথাটা শুনেই শান্তিলাল থতমত খেয়ে যায়। ঝাড়গ্রামের অদূরেই যে এমন একটা নরখাদকের গ্রাম রয়েছে, সেটা এরা জানলো কি করে? শান্তিলাল তো এই গ্রামের জন্যই এখানে এসেছে। তার জমানো টাকা পয়সা থেকে কিছুটা অর্থ সে সাহায্য করতে চায় এই ক্যানিবাল সমাজকে, যাতে তাদের অস্তিত্ব যুগের পর যুগ টিকে থাকে। শান্তিলাল নিজেকেও এই সমাজের একজন সদস্য হিসেবে ভেবে এসেছে এত বছর।
নরখাদক হওয়াটা একজন সাধারণ মানুষের কাছে ঘৃণ্য হলেও শান্তিলাল সেটাকে খাদ্য শৃঙ্খলের অঙ্গ হিসেবেই দেখে। বাচ্চা মেয়েদের মুখে ক্যানিবালদের গ্রামের কথা শুনে শান্তিলাল একটু অবাক হলেও পর মুহূর্তেই নিজেকে সামলে নেয়। তারপর বলে, তোমরা এসব কিভাবে জানলে? সে কি কাকু, আপনি সোশ্যাল মিডিয়া করেন না? না, ওসবের সময় নেই আমার। যদি করতেন তাহলে জানতে পারতেন। সোশ্যাল মিডিয়াতে একজন সাংবাদিক নরখাদকদের নিয়ে অনেক দিন ধরে অনেক কিছু তথ্য ফাঁস করেছে। সে নাকি দীর্ঘ 5 বছর ধরে এই নরখাদকদের বিষয়ে খোঁজ চালাচ্ছে এবং এখনো পর্যন্ত যে সমস্ত তথ্য প্রকাশ করেছে তা একেবারেই সত্যি। এটা নিয়েই তো হইচই পড়ে গেছে। আর তার রিপোর্ট পড়ে যখনই জেনেছি যে এই ঝাড়গ্রামেও একটা এরকম সাংঘাতিক গ্রাম রয়েছে, আমার তো আর তর্স হয়েছে না, খালি মনে হচ্ছে ওই গ্রামটায় যাই। এখনকার দিনেও এরকম নরখাদক পাওয়া যায়? উফ, ভাবলেই কিরকম একটা রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে। শান্তিলাল মৃদু হাসল। সে বুঝতে পারল যে সাংবাদিক এসব লিখেছে সে নিশ্চয়ই অর্ক, কারণ একমাত্র অর্ককেই সে এইসব বিষয়ে খুলে বলেছিল। তবে অর্ক তার কথা রেখেছে। সে নরখাদকের প্রসঙ্গ সবার সামনে আনলেও শান্তিলালের পরিচয় কাউকে জানায়নি। অর্কর প্রফেশনালিজমকে শান্তিলাল মনে মনে কুর্নিশ জানালো। রাতের বেলা শান্তিলালের রুমের দরজায় কে যেন নক করল। শান্তিলাল দরজা খুলতেই দেখল সন্দীপতা দাঁড়িয়ে আছে। সে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকেই দরজাটা বন্ধ করে দিল। শান্তিলাল বুঝল তার শিকার নিজেই হাজির হয়েছে তার কাছে। সন্দীপ তাকে হত্যা করার পর সবার চোখে নিজেকে আড়াল করার জন্য যে গল্পটা শান্তিলাল তার মস্তিষ্কে সাজিয়েছে সেটা বাস্তবায়িত করার শুধু সময়ের অপেক্ষা। শান্তিলাল সবার কাছে এটাই বলবে সন্দীপতা ক্যানিবালদের গ্রামে ঘুরতে গেছিল আর সেখানেই যা হওয়ার হয়েছে। আর সত্যি বলতে কি, সন্দীপ তার শরীরের মাংস শান্তিলাল একা ভক্ষণ করবে না, কিছুটা সে তার গ্রামের লোকেদেরও ভেট হিসেবে দেবে। তাই মেয়েটার শরীরের 2-1টা কাটা আঙুল ওই গ্রামে যাওয়ার জঙ্গলি রাস্তায় ছড়িয়ে দিলেই পুলিশ প্রশাসন এই গল্পটা খুব সহজেই মেনে নেবে। মনে মনে শান্তিলাল ক্রূর হাসি হাসল। সন্দীপতা ঘরে ঢুকে আর এক মুহূর্ত অপেক্ষা করল না। ঘর অন্ধকার করে শান্তিলালের ঠোঁটে ঠোঁট রেখে সে তার জামার বোতাম খুলতে লাগলো। শান্তিলালও তার শরীরকে আঁকড়ে ধরে তাকে বিছানায় নিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই শরীরই উষ্ণতার আঁচ ছড়িয়ে পড়ল ঘরের প্রতিটা কোণায়। কিন্তু সেই মুহূর্তে তাদের মনেও ছিল না যে ঘরের দরজায় ছিটকানিটা ঠিকমতো লাগানো হয়নি। বাইরে হাওয়ার দাপটে ছিটকিনিটা আপনা থেকেই খুলে গিয়ে দরজাটা তখন উন্মুক্ত হয়ে যায়। এদিকে ঘরের মধ্যে সঙ্গম প্রায় 15 মিনিট চলল। সন্দীপতা উত্তেজনায় তখন নেতিয়ে পড়েছে। হাঁপাতে হাঁপাতে সে বলল, So good. Probably the best. কথাটা বলেই সে ঘুমের কোলে ঢলতে লাগলো। সমগ্র শরীর শিথিল করে সন্দীপতা শান্তিলালের বিছানাতেই শুয়ে থাকল। কিন্তু কিছুক্ষণ পরেই চিৎকারে সে এক তীব্র যন্ত্রণায় কাঁপিয়ে উঠল। এ যন্ত্রণা যেন মৃত্যুকে আহ্বান দিচ্ছে। ঘর অন্ধকার থাকলেও সে বুঝতে পারল শান্তিলাল তার পেটে ধারালো কিছু দিয়ে আঘাত করেছে, কিন্তু কেন? উত্তর সে পেল না। সন্দীপা বুঝতে পারল রক্তে বিছানার চাদর ভেসে যাচ্ছে, কিন্তু তার প্রতিবাদ বা প্রতিঘাত করার কোনো ক্ষমতা নেই। শরীরের সব বল তার সঙ্গমেই নষ্ট হয়েছে, তাই মৃত্যুকে মেনে নেওয়া ছাড়া তার সামনে আর অন্য কোনো উপায় নেই। ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে গেল তার। শান্তিলাল এখন বেজায় খুশি। বহুদিন পর আবার সেই নরমাংসের স্বাদ। সে অপেক্ষা না করে সন্দীপটার স্তন থেকে কিছুটা মাংস ছোড়া দিয়ে কেটে নিয়েই মুখে পুড়ে দেয়। চর্বিযুক্ত মাংসের মজাই আলাদা। মহানন্দে নরমাংস চিবোতে চিবোতে হঠাৎ শান্তিলাল উপলব্ধি করল তার ঘরের দরজার সামনে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। তার যেন কেমন একটু ভয় লাগলো। ধীরে ধীরে সে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। শান্তিলাল দেখলো একজন নারী মূর্তি দাঁড়িয়ে রয়েছে তার দরজার সামনে। কম্পিত কণ্ঠে শান্তিলাল জিজ্ঞেস করল, কে?
কে ওখানে? আমি সম্পূর্ণা। শান্তিলালের মুখে তখনও কাঁচা নরমাংস আটকে রয়েছে। ঘরের মধ্যে সম্পূর্ণার হঠাৎ আগমনে শান্তিলাল সেটা গলাধ্যকরণ করতে পারছে না। সে মনে মনে ভাবল, এই মেয়ে তো অন্ধ, তাহলে সে নিশ্চয়ই কিছু দেখেনি। তার ওপর ঘর অন্ধকার রয়েছে, তাই সম্পূর্ণার কোনো কিছু দেখার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু শান্তিলালের ভুল তখনই ভেঙে গেল যখন সম্পূর্ণা বলল, চিন্তা নেই আঙ্কেল, আমি কাউকে কিচ্ছু বলবো না, আপনি নিশ্চিন্তে খেতে পারেন। শান্তিলালের শিরদাঁড়া বেয়ে ভয়ের একটা ঠান্ডা স্রোত নেমে যায়। সে বুঝতে পারে সম্পূর্ণা ঘরের মধ্যে ঘটে যাওয়া সব ঘটনাই উপলব্ধি করেছে, তবুও অন্ধকারের মধ্যে নীরবে সে তার বন্ধুকে খুন হতে দেখেছে। একজন ঠান্ডা মাথার খুনি না হলে এই কাজ করা অন্য কারোর পক্ষে অসম্ভব। কিছুক্ষণ চুপ থাকার পর শান্তিলাল ঢোক গিলে বলে, তুমি ভিতরে এসো। সম্পূর্ণা ভেতরে ঢুকেই দরজাটা বন্ধ করে দেয়। বাইরে তখন ঝোড়ো হাওয়া বইছে। জঙ্গলের শাল পিয়াশাল গাছগুলো এলোমেলোভাবে মাথা দোলাতে ব্যস্ত। ঘর অন্ধকার হলেও ঘুলঘুলির মধ্যে দিয়ে বাইরে থেকে ঠিকরে আসা আলোক রশ্মিতে শান্তিলাল দেখল সম্পূর্ণার হাতে একটা ভ্যানিটি ব্যাগ রয়েছে। সম্পূর্ণা এবার বলে উঠল, আপনি কি ওর সব মাংসটা একাই খাবেন? শান্তিলাল বুঝল সম্পূর্ণা তার ব্যাপারে সব কিছুই বুঝে গেছে, তা না হলে এত সাবলীলভাবে সে তার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারত না। শান্তিলাল বলল, কেন, তুমিও কি নরমাংস চেখে দেখতে চাও নাকি? না না, আমি মানুষ খেতে চাই না, বড় বেইমানের জাত এরা। মানুষের নাম শুনলেই আমার ঘেন্না আসে। এদের চেয়ে পশু পাখি এসবই আমার প্রিয়। কিন্তু মানুষের প্রতি তোমার এত ঘেন্না কেন? তুমি নিজেও তো মানুষ একজন। কি আর বলি আঙ্কেল, একমাত্র মানুষই তার নিজের বাচ্চাকে জন্মের পর ডাস্টবিনে ফেলে দেয়। অন্য কোনো প্রাণীকে কখনো দেখেছেন নিজের বাচ্চাদের ছুঁড়ে ফেলে দিতে? দেখেননি, একমাত্র মানুষই সেটা পারে। হঠাৎ এরকম বলছো কেন? তোমাকেও কি? হ্যাঁ, আমার মাও আমাকে ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন। আমি প্রিম্যাচিওর বেবি ছিলাম, রেটিনোপ্যাথির জন্য দৃষ্টিশক্তি হারাই। আমার পালিত বাবা মা চিকিৎসার অনেক চেষ্টা করেছিল, কিন্তু কিছুতেই কিছু হয়নি। সারাটা জীবন না দেখেই কাটিয়ে দিলাম। তাই আর মানুষের প্রতি আমার কোনো শ্রদ্ধা ভক্তি নেই। শান্তিলাল চুপ করে সম্পূর্ণার কথাগুলো শুনছিল। সে বুঝল এই মেয়ের ভেতরে অনেক ক্ষোভ জমা হয়ে রয়েছে। বিছানায় তখনও সন্দীপ্তার মৃতদেহটা রক্তমাখা অবস্থায় পড়ে রয়েছে। এই অবস্থায় শান্তিলাল কি করবে বুঝে উঠতে পারল না। সে বলল, তুমি একটু সোফায় বসবে, আমি তাহলে? সমস্যা নেই আঙ্কেল, আপনি আপনার কাজ করে নিন। আমি ভুল সময় এসে গেছি, আমি না হয় পরে আসবো। কথাটা বলেই সম্পূর্ণা দরজা খুলতে যায়। ঠিক তখনই শান্তিলাল গম্ভীরভাবে বলে ওঠে, দাঁড়াও, তুমি বলছো মানুষের থেকে পশু পাখি নাকি তোমার বেশি প্রিয়? আচ্ছা, সেজন্যই কি কাঠবিড়ালিটাকে নৃশংসভাবে মারলে? খেতে হলে তো মারতেই হবে, তাই না আঙ্কেল? এই যেমন আপনি সন্দীপটাকে খাবার জন্যই তো মারলেন, ঠিক তেমন আমিও ওটাকে খাবো বলেই মেরেছি। কি, তুমি কাঠবিড়ালির মাংস খাও? তাও আবার কাঁচা। আমাদের দুজনের মধ্যে কি অদ্ভুত মিল, আমরা দুজনেই কাঁচা মাংস খাই। শুধু আপনি মানুষের আর আমি জংলি জানোয়ারের। কথাটা বলেই হা হা করে হেসে উঠল সম্পূর্ণা। সম্পূর্ণার হাসিটা শান্তিলালের কাছে কেমন যেন নিষ্ঠুর মনে হলো। এমন ঠান্ডা মাথার খুনি মেয়ে শান্তিলাল আগে কখনো দেখেনি। মেয়েটা পাগল নাকি, এটাও একবার মনে হলো শান্তিলালের। সে এবার দেখল হাসতে হাসতে মেয়েটা তার ভ্যানিটি ব্যাগের চেনটা খুলছে। আবছা আলোয় শান্তিলাল দেখল সম্পূর্ণা সেই মরা কাঠবেড়ালিটাকে ব্যাগ থেকে বের করে তার সামনে ধরেছে।
আঙ্কেল, ট্রাই করবেন নাকি? দারুণ স্বাদ, আপনার মানুষের মাংসের থেকে অনেক গুণ ভালো। শান্তিলাল নির্বাক হয়ে বসে আছে। তার সত্যি বলার মতো কিছু নেই। তার থেকেও নৃশংস যে কেউ থাকতে পারে সেটা সম্পূর্ণাকে না দেখলে সে জানত না। সম্পূর্ণার ব্যক্তিত্বে শান্তিলাল সত্যিই মুগ্ধ। একজন অন্ধ নারী তার প্রতিবন্ধকতা ছাপিয়ে গিয়ে যেভাবে নিজের শিকার সংগ্রহে সক্ষম হয়েছে সেটা সত্যিই প্রশংসনীয়। তাই শান্তিলাল সম্পূর্ণার অনুরোধ আর ফেলতে পারল না। মৃত কাঠবেড়ালিটাকে ধরে একটা রাক্ষুসে কামড় বসিয়ে দেয় প্রাণীটার শরীরে। তারপর পরমানন্দে চিবোতে থাকে সে। প্রাণীটার শরীরের মাংস একটু কম থাকলেও মানুষের তুলনায় বেশ নরমই ছিল সেটা। তাই সেদিন সন্দীপ তার পরিবর্তে কাঠবেড়ালি তার ক্ষুধা নিবারণ করল। বাইরে ঝড় তখন থেমে গেছে, ঠান্ডা একটা আবহাওয়া বিরাজ করছে সেই সময়। ওদিকে জয়িতা আর বৈশালী মিশে রয়েছে একে অপরের শরীরে। জয়িতা ক্রমাগত চুম্বনের ছাপ রাখছে বৈশালীর নগ্ন দেহে, আর বৈশালী মদ্যপ অবস্থায় কিছুটা নিস্তেজ হয়ে পড়েছে। বৈশালী ও জয়িতার এই মিলন প্রথম নয়। কলেজ জীবন থেকেই তারা একে অপরের সঙ্গী, তবে তাদের মধ্যে মানসিক টানের থেকেও শারীরিক টানের প্রভাব বেশি। তাই বহুবার মিলিত হওয়ার পরেও তাদের একে অপরের প্রতি কোনো প্রেম জন্মায়নি। তারা যেন কেবলই দৈহিক চাহিদা মেটাতে একে অপরের সঙ্গে রয়েছে। কিছুক্ষণ রতিক্রিয়া চলার পর জয়িতার হঠাৎ খিদে পেল। হাতে ফোনটা নিয়েই সে বৈশালীর উদ্দেশ্যে জিজ্ঞাসা করল, বেব, কি খাবি বল? অনলাইনে কিছু অর্ডার দিই? এটা তোর কলকাতা নয়, এখানে অনলাইনে কিছু পাওয়া যায় না। জয়িতা দেখল বৈশালী ঠিকই বলছে। তার মনেই ছিল না যে তারা কলকাতায় নেই। ফোনটা বিছানায় বিরক্তি নিয়ে ছুঁড়ে ফেলে দিল সে। তারপর বৈশালীর পাশেই আবার শুয়ে পড়ে। একে পেটে খিদে, তার উপর ঘুমও আসছে না। অগত্যা সময় কাটাতেই বৈশালীর শরীরকে পুনরায় বেছে নেয় জয়িতা। জয়িতা বৈশালীকে ধরে তার ঘাড়ের কাছে আদরের ভঙ্গিতে জিভ বোলাতে লাগলো। হঠাৎই বৈশালী চেঁচিয়ে ওঠে, আসতে বেব। কি হলো? ওখানটা কেটে গেছে, নখ দিয়ে চুলকে ফেলেছিলাম। ওখানে ওখানে কিছু করিস না। নাইট বাল্বের আলোয় জয়িতা দেখল বৈশালীর ঘাড়ের কাছে একটা ক্ষত রয়েছে এবং সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। জয়িতা বুঝল তার মুখেও কিছুটা রক্ত এসে লেগেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, এতক্ষণ ধরে বৈশালীর ঘাড়ের ওই ক্ষতস্থানে জিভ বোলাতে জয়িতার খুব আরাম লাগছিল। কেমন যেন একটা অন্য রকম স্বাদ, একেবারে আলাদা। জয়িতা অনুভব করলো তার খিদেটাও যেন কমে গেছে। ভারী অদ্ভুত লাগলো জয়িতার। বৈশালীর বারণ করায় সে জিভ চালানো থেকে বিরত থাকলো, কিন্তু কিছুক্ষণ পরই তার আবার ইচ্ছে হলো ওই জায়গাটা চেখে দেখার। কয়েক মিনিট অপেক্ষার পর জয়িতা দেখে বৈশালী অঘোরে ঘুমোচ্ছে। বেশ নাক ডাকার শব্দও পাওয়া যাচ্ছে তার। জয়িতা ভাবল এখন তার শরীরের চড়াও হয়ে তার ওই ক্ষতস্থানে জিভ বোলালেও সহজে ঘুম ভাঙবে না বৈশালীর। জয়িতা তাই করল। বৈশালীর হাত দুটোকে শক্তভাবে চেপে ধরে তার শরীরের ওপর উঠে তার ঘাড়ের কাটা জায়গায় সজোরে জিভ বোলাতে লাগল। একটা শান্তির স্রোত বয়ে গেল জয়িতার শরীরে। একটা ভিন্ন স্বাদের ছোঁয়ায় তার মন যেন পরিতৃপ্তি পেল। মানুষের শরীরের স্বাদ যে সঙ্গমের থেকেও মধুর, সেটা প্রথম বুঝতে শিখল জয়িতা। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত নরখাদক সম্পর্কিত সেই খবরটা তার মাথায় বারবার ঘুরতে লাগলো। তখন নরখাদকদের নিয়ে জয়িতা বরাবরই আগ্রহী, আর তার সেই আগ্রহই তাকে যেন নরখাদকে বদলে দিতে লাগলো। জয়িতা উপলব্ধি করলো নরখাদক হওয়াতেও একটা আনন্দ রয়েছে, আর এখন সেই আনন্দই সে পাচ্ছে বৈশালীর শরীর থেকে। এদিকে বৈশালীর তখন ঘুম ভেঙে যায়। সে তীব্র বিরক্তি নিয়ে জয়িতাকে তার শরীর থেকে সরাতে চেষ্টা করে, কিন্তু তার হাত বন্ধ থাকায় সে কিছুই করতে পারে না। বৈশালী এবার ভীষণ ছটফট করতে শুরু করে।
এতে জয়িতার স্বাদ গ্রহণে ভীষণ অসুবিধা হওয়ায় সেও খুব ক্ষিপ্র হয়ে ওঠে। এবার রেগে গিয়ে সে জোরে কামড়ে বৈশালীর ঘাড়ের চামড়া ছিঁড়ে নেয়। তীব্র চিৎকারে বৈশালী নিজেকে বাঁচাতে চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। সে দেখে তার প্রিয় বান্ধবী তখন হিংস্র নরখাদকে পরিবর্তিত হয়েছে। তার ঘাড়ের চামড়া ছিঁড়ে নিয়ে সেটাকে চিবোতে থাকে জয়িতা। জয়িতা তখন একটা বন্য পশুর মতন তার উপর বসে রয়েছে, মুখে লেগে রয়েছে রক্ত। নেশাগ্রস্ত হওয়ায় বৈশালী নিজেকে ছাড়াবার কোনো ক্ষমতা নেই। সে তখন নিরুপায় হয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলো, কিন্তু তার কান্নার আওয়াজ জয়িতার মনুষ্যত্ব অব্দি পৌঁছতে পারল না। জয়িতা তখন নরমাংসের মোহে মত্ত। নিজের খিদে মেটানোই তার কাছে তখন মুখ্য হয়ে উঠেছে। তাই হিংস্রভাবে দ্বিতীয়বার সে দন্তাঘাত করলো বৈশালীর ঘাড়ে। এবারে বেশ কিছুটা মাংস উঠে এলো তার মুখে। আবারও একটা আর্তনাদ শোনা গেল বৈশালীর মুখে, কিন্তু এটাই ছিল তার শেষ চিৎকার। তার এই আর্তনাদ আরণ্যক রিসর্ট ছাড়িয়ে পৌঁছে গেছিল জঙ্গলের মধ্যস্থ ওই নরখাদকদের গ্রামে। সেখানে তখন গ্রামবাসীরা আগুন জ্বালিয়ে পাশবিক উল্লাসের মাধ্যমে স্পর্ধা দেখাচ্ছে সভ্য দুনিয়াকে, যেন তাদের এক নতুন সদস্যের জন্ম হয়েছে। আর এই সদস্যই টিকিয়ে রাখবে তাদের সমাজকে সদর্পে ও সহিংসতায়। আরণ্যক রিসর্টের কর্মচারীরা সবাই মিলে ভিড় করেছে জয়িতা আর বৈশালীর ঘরের সামনে। ভেতরে বৈশালীর রক্তাক্ত ও নগ্ন মৃতদেহটা পড়ে রয়েছে বিছানায়, আর জয়িতা ঘরের মধ্যে নেই। বৈশালীর চিৎকার শান্তিলাল আর সুপর্ণার কানেও গেছিল, তারাও দেখতে আসে সেখানে। শান্তিলাল রিসর্টের ম্যানেজারকে জিজ্ঞেস করে, কি হয়েছে, কে চেঁচাচ্ছিল এতক্ষণ? তা তো ঠিক বুঝতে পারছি না স্যার। এই ঘরের একজন মেয়ে মুড়ে পড়ে আছেন, আরেকজনকে পাওয়া যাচ্ছে না। মনে হয় কেউ খুন করেছেন এনাকে। খুন? কে খুন হয়েছে আঙ্কেল? সম্পূর্ণা বলে। শান্তিলাল ঘরের ভেতর তাকিয়ে বৈশালীর মৃতদেহটা দেখে। তার ঘাড়ের মাংস খাবলানোর মতো কামড়ের দাগ দেখে সে বুঝে যায় এটা নিশ্চয়ই কোনো নরখাদকের কাজ। শান্তিলাল বলে, বৈশালী খুন হয়েছে। কি? বৈশালী খুন? কথাটা শুনে চমকে ওঠে সম্পূর্ণা। বৈশালীর খুনটা যেন তার কাছে অপ্রত্যাশিত ছিল। শান্তিলাল সম্পূর্ণাকে আলাদাভাবে সরিয়ে নিয়ে এলো। শান্তিলালের ঘরে তখনও সন্দীপ্তার লাশটা প্লাস্টিকে মোড়া রয়েছে। শান্তিলাল সম্পূর্ণাকে ঘরে ঢুকিয়েই ছিটকিনি লাগিয়ে দেয়। সম্পূর্ণা বলে, আঙ্কেল, বৈশালীকে কে মারতে পারে? ওই নরখাদকগুলো এসে মেরে যায়নি তো? ওদের গ্রাম তো পাশেই রয়েছে, তাই না? না, ওরা মারেনি। ক্যানিবালরা কখনো শিকার ফেলে যায় না। আর যদি বৈশালী আর জয়িতা দুজনকেই হত্যা করে থাকে, তবে ওরা একসাথে দুটো লাশই নিয়ে যাবে। এভাবে একজনকে ফেলে আরেকজনকে নিয়ে যাবে না। তাহলে তাহলে কে মারতে পারে? আমার মনে হয় জয়িতা নিজেই একজন নরখাদক, ক্যানিবাল। জয়িতা? না না, এটা হতে পারে না। জয়িতাকে আমি বহুদিন ধরে চিনি, ও ক্যানিবাল হতেই পারে না। মানুষের রক্তের স্বাদ একটা হরিণ শুয়োর খাওয়া বাঘকেও নরখাদকে বদলে দিতে পারে সম্পূর্ণা। জয়িতাও বদলে গেছে, আর এটাই সত্যি। জয়িতাই তোমার বন্ধু বৈশালীকে মেরেছে, তারপর নিজেই কোথাও একটা পালিয়ে গেছে। আসলে সদ্য পরিবর্তিত হওয়া নরখাদকরা কখনো বেশি মাংস খেতে পারে না, তাই কিছুটা খেয়েই লাশটা ছেড়ে চলে গেছে। প্রথমবার মানুষ খুন করে ভয় পেয়েছে জয়িতা, তাই হয়তো পালিয়েছে। সম্পূর্ণা চুপ করে ভাবতে লাগলো। শান্তিলাল নিজের লাগেজ ব্যাগটা গোছাতে শুরু করলো। সম্পূর্ণ আমায় কিছুক্ষণের মধ্যেই এখান থেকে পালাতে হবে। বৈশালীর মারা যাওয়ায় খুব শীঘ্রই এখানে পুলিশ আসতে পারে, তাই আমার বেশিক্ষণ এখানে থাকা চলবে না। সন্দীপ তার লাশটাও বয়ে নিয়ে যেতে হবে, হাতে একদম সময় নেই। কিন্তু কাকু, আপনি চলে যাবার পর সবাই তো আপনাকেই খুঁজবে। লোকের সন্দেহ হতে পারে আপনার উপর।
আর আমাকেও তো জেরা করবে। তোমার ভয় নেই, তুমি অন্ধ। তোমায় খুব একটা কেউ সন্দেহ করবে না। আমার ব্যাপারে কেউ কিছু জিজ্ঞাসা করলে বলবে তুমি খুব একটা কিছু জানো না, শুধু একসাথে গাড়িতে এসেছো এটুকু। আর হ্যাঁ, তোমার উপর আমার এটুকু বিশ্বাস আছে যে তুমি আমার রহস্য ফাঁস করবে না। কথাটা শেষ করেই শান্তিলাল ব্যাগ গোছাতে শুরু করে। সম্পূর্ণাও ধীরে ধীরে নিজের ঘরে ফিরে আসে। বাইরের করিডোরে তখন লোকজন জড়ো হতে শুরু করেছে। অনেকেই আগ্রহ নিয়ে দেখতে আসছে। সবার আশঙ্কা একটাই, নিশ্চয়ই ক্যানিবালরা রিসর্টে ঢুকেছিল। অন্যান্য ট্যুরিস্টরা তখন দ্রুত ঝাড়গ্রাম ছাড়ার পরিকল্পনা করছে। ম্যানেজার নিজের ব্যবসা বাঁচাতে সবাইকে বোঝাচ্ছে কোনো এটা নরখাদকের কাজ নয়, এটা একটা খুন মাত্র। শান্তিলাল সন্দীপ তার দেহটাকে টুকরো টুকরো করে কেটে ব্যাগে ভরে দেয়। তারপর সবার অলক্ষ্যে সেই ব্যাগ নিয়ে সে পৌঁছয় রিসর্টের পেছন দিকে। পেছনের পাঁচিলটা খুব একটা উঁচু না থাকায় সেটা ডিঙোতে শান্তিলালের খুব একটা অসুবিধা হয় না। তারপর রিসর্টের পেছন দিকের পথ দিয়ে সে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। তার গন্তব্যস্থল ক্যানিবালদের সেই গ্রাম। সকাল তখন 6:30। রিসর্টের সামনে তখন পুলিশ, মিডিয়া সবাই উপস্থিত। প্রচুর মানুষের ভিড় জমা হয়েছে সেখানে। সম্পূর্ণার সামনে তখন 8-10টা টিভি চ্যানেলের বুম। একজন মহিলা সাংবাদিক তাকে প্রশ্ন করলেন, এখানে আপনার যে বন্ধু খুন হয়েছেন তার পিছনে কারণটা কি? কথাটা শেষ হতেই আরেকটা পুরুষ কণ্ঠ বলে উঠল, আপনার কি কাউকে সন্দেহ হয়? সম্পূর্ণা শান্ত হয়ে উত্তর দিল, দেখুন, কেন খুন হয়েছে সেটা আমি জানি না, এটা পুলিশ দেখছে। আর আমার অন্য 2 বন্ধুর খোঁজও এখনো অবধি পাওয়া যায়নি। এর বেশি কিছু আমি বলতে পারবো না। প্লিজ আমায় আর কিচ্ছু জিজ্ঞেস করবেন না, আমি মানসিকভাবে অসুস্থ বোধ করছি। সম্পূর্ণার কথাটা শেষ করার পরেই আরেকজন সাংবাদিক কিছু জিজ্ঞেস করতে যাবে, কিন্তু হঠাৎ তাদের থামিয়ে দিয়ে ভিড় ঠেলে এগিয়ে আসে অর্ক। দেখি, সরুন সরুন, ওকে আর কিছু জিজ্ঞেস করবেন না প্লিজ, ওর শরীর সত্যিই ভালো নেই। অর্কর অভিভাবকত্ব দেখে একজন সাংবাদিক প্রশ্ন করল, আপনি কে? আপনার সাথে ওনার কি সম্পর্ক? ও আমার মাসির মেয়ে, আর আমিও পেশায় সাংবাদিক। আমার মনে হয় না যে ওর ইন্টারভিউ নেওয়াটা এখন খুব গুরুত্বপূর্ণ। পুলিশ তো তদন্ত করছে, আর ও এই তদন্তে সম্পূর্ণ সাহায্য করবে। আপনাদের যা জানার আপনারা পুলিশের থেকেই জেনে নেবেন। এই বলে ভিড়ের মধ্যে দিয়ে সুপর্ণাকে হাত ধরে তাকে বার করে নিয়ে যায় অর্ক। রিসর্টের সামনে রাখা একটা গাড়িতে সম্পূর্ণাকে বসিয়ে রেখে সে পুলিশের কর্তব্যরত একজন অফিসারের সাথে কথা বলে। সম্পূর্ণা যেটুকু বলার সে পুলিশকে সেটুকুই বলেছে। পুলিশের প্রাথমিক সন্দেহ শান্তিলালের ওপরেই পড়েছে, কিন্তু উপযুক্ত প্রমাণ ছাড়া তারা কেউই নিশ্চিত হতে পারছে না। ধীরে ধীরে অর্ক সম্পূর্ণাকে নিয়ে গাড়ি চালিয়ে আরণ্যক রিসর্ট ছাড়িয়ে বেরিয়ে যায়। জঙ্গল মধ্যস্থ পথ দিয়ে গাড়িটা চলেছে কলকাতার উদ্দেশ্যে। অর্ক গাড়ি স্টিয়ারিং ধরেছে, তার পেছনের সিটে আছে সম্পূর্ণা। সম্পূর্ণা বলে ওঠে, থ্যাংক ইউ অর্কদা, তুমি না থাকলে প্ল্যানটা সাকসেসফুল হতোই না। তবে জয়িতার বৈশালীর কেসটা জাস্ট আনএক্সপেক্টেড। হ্যাঁ, সেটাই আশ্চর্যের। জয়িতা এভাবে নিরুদ্দেশ আর বৈশালীও এভাবে মারা গেল, এটা পুরোপুরি আউট অফ সিলেবাস। এরকম কিছু যে ঘটবে সেটা কিন্তু ভাবতেও পারিনি। এত মাস ধরে শান্তিলালের পিছনে টিকটিকি লাগিয়ে তোদের এত দূরে পাঠালাম যাতে তুই তোর প্রতিশোধটা ঠিকঠাক নিতে পারিস। তা তুই শান্তিলালকে ঠিকমতো ওই কাঠবেড়ালির মাংস খাইয়েছিলিস তো? পারবো না আবার? ওরকম একটা নরখাদককে 8 ভাত বুঝিয়ে ওটা খাওয়াতে বেশি বেগ পেতে হয়নি। মালটা জানেও না যে ওই কাঠবেড়ালির মধ্যে যে ব্যাকটেরিয়াটা রয়েছে সেটা ওর শরীরে গেলে কতটা ক্ষতিকর। তুলারে মিয়ায় মরুক ব্যাটা। তার সাথে ওই জাত ভাইদের গ্রামটাও উজাড় হয়ে যাবে। ওই রোগটা ছড়াতে বেশি সময় নেয় না। প্রাণঘাতী জ্বরে নরখাদকের বংশ নির্বংশ হয়ে যাবে। গ্রেট, তোর বুদ্ধিকে প্রণাম জানাই। তবে সন্দীপটার জন্য বড্ড খারাপ লাগছে গো। ছাড় তো, ওটা তো কোলাট্রাল ড্যামেজ,
বেঁচে থাকতে বুড়োটার দিকে বড্ড বেশি ছোঁক করছিল, এখন নে বোঝ ঠেলা, ঠিকই আছে। অর্ক একটা মৃদু হাসি হাসল, তারপরেই গাড়ি চালনায় মনোনিবেশ করল। সম্পূর্ণা এবার চোখ থেকে তার কালো চশমাটা খুলল। তার চোখে কয়েক ফোঁটা জল রয়েছে। রুমাল দিয়ে সে তার চোখ মুছল। তারপর মুখটা জানলার কাছে নিয়ে গিয়ে বাইরের ঠান্ডা বাতাসের স্বাদ নিতে থাকলো। চোখে না দেখলেও বাইরের পরিবেশকে ভালোভাবেই উপভোগ করতে পারছে সম্পূর্ণা। শীতল বাতাস যেন তার মনে জমানো রাগের ওপরে কিছুটা হলেও প্রলেপ লেপন করছে। কিন্তু হঠাৎই অর্ক গাড়িতে ব্রেক মারল। একটা তীব্র ঝাঁকুনি দিয়ে গাড়িটা থমকে গেল। তাদের গাড়ির সামনে এভাবে হঠাৎ কেউ চলে আসবে সেটা বুঝতে পারেনি অর্ক। অর্কদা, কি হলো? গাড়ি থামালে কেন? সম্পূর্ণা প্রশ্ন করে। সম্পূর্ণার প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না অর্ক। তার গাড়ির সামনে যে এভাবে অকস্মাৎ একজন মহিলা নগ্ন অবস্থায় দাঁড়িয়ে পড়বে সেটা সে আশা করেনি। মহিলার নগ্ন দেহে ধুলো মাটি লেগে রয়েছে। খোলা চুলগুলো তার স্তনযুগলকে ঢেকে রেখেছে। মহিলার গায়ে হাতে রক্তের দাগ বর্তমান। ইনি কি মানসিক ভারসাম্যহীন? কথাটা একবার মনে হলো অর্কর। এবার কিছুটা জড়তা কাটিয়ে উঠে অর্ক বলল, আরে কিছুই না, একটা পাগলি চলে এসেছে গাড়ির সামনে, আর একটু হলেই মরতো। ও, তাও না লাগেনি তো? না না, কিছু হয়নি, দাঁড়া দাঁড়া, আমি মালটাকে সরাই। এই বলে অর্ক তীব্রভাবে গাড়ির হর্ন বাজাতে লাগলো। কিন্তু আশ্চর্যের বিষয়, ওই মহিলা নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না। কি জ্বালা বলতো, মালটা এখনো দাঁড়িয়েই আছে। দাঁড়া, মনে হচ্ছে নেমেই আপদটাকে সরাতে হবে। অর্ক গাড়ি থেকে নেমে গেল। মহিলাটি তখনও স্থিরভাবে দাঁড়িয়েছিল সেখানে। কিন্তু অর্ক গাড়ি থেকে নামতেই মহিলাটি কেমন যেন হিংস্র হয়ে গেল। আরে কি ব্যাপার, কি এখানে দাঁড়িয়ে পড়লেন যে? সরুন সরুন, এখান থেকে সরুন। হঠাৎ অর্ক লক্ষ্য করল মহিলাটি তার খুবই চেনা। তার কাছে গিয়ে অর্ক বুঝতে পারল এ আর কেউ না, এ হলো জয়িতা। জয়িতা, তুমি এখানে? অর্কর মুখে জয়িতার নাম শুনে সম্পূর্ণা নড়ে চড়ে বসল। জয়িতা কোথায় অর্কদা? সম্পূর্ণা গাড়ির দরজা খুলে যেই না মাটিতে পা রেখেছে তখনই অর্ক বলে উঠল, তুই নামিস না একদম, গাড়িতে বস চুপচাপ। কথাটা বলা শেষ করতেই অর্ক চিৎকার করে উঠল। যেন একটা জন্তু আক্রমণ করেছে অর্কর ওপর। একটা ধস্তাধস্তির শব্দ শুনতে পেল সম্পূর্ণা, যেন একটা নেকড়ে বাঘ একটা মানুষকে কামড়াতে উদ্যত হয়েছে। সম্পূর্ণা আশঙ্কা নিয়েই বলল, কি হলো অর্কদা? চেঁচালে কেন? জয়িতা কোথায়? ও ঠিক আছে তো? অর্ক তখন জয়িতার হাত থেকে নিজেকে রক্ষা করতে মরিয়া। জয়িতার মেয়েলি শরীরে যেন আসুরিক শক্তি সঞ্চার ঘটেছে। অর্ক বারবার চেষ্টা করছে নিজেকে জয়িতার হাত থেকে ছাড়াতে, কিন্তু প্রতিবারই জয়িতার হিংস্রতার কাছে সে পরাজিত হচ্ছে। অর্ক চিৎকার করে একবার বলে উঠল, সম্পূর্ণা পালা পালা, জয়িতা তোকে ছাড়বে না, ছাড়বে না ও তোকে, তুই পালা। অর্কর চিৎকার শোনা মাত্রই সম্পূর্ণা বুঝে যায় সেখানে কোনো বিপদ হয়েছে। সে আর বিন্দু মাত্র সময় নষ্ট না করে গাড়ি থেকে নেমেই পালাতে শুরু করে। চোখে না দেখলেও নিজের ওয়াকিং স্টিকের সাহায্যে এদিক ওদিক রাস্তা খুঁজে নিয়ে যত দ্রুত সম্ভব পালাতে থাকে সে। শাল পিয়াশাল গাছে মাঝে মধ্যে ধাক্কা খেলেও সে কখনো তার দৌড়নো থামায়নি। ওদিকে জয়িতা অর্কর ঘাড়ে তখন সবে মাত্র কামড় বসিয়েছে, কিন্তু সম্পূর্ণাকে ওভাবে পালাতে দেখে সে তখনই অর্ককে ছেড়ে তার পেছনে ধাওয়া করে। জঙ্গলের মধ্যে দিয়ে দুজন নারী তখন পাগলের মতো ছুটছে। এর মধ্যে একজন খাদ্য তো অপরজন খাদক। সম্পূর্ণা ছুটছে নিজের প্রাণ বাঁচাতে, সে নিজেও জানে না কোথায় যাবে ও কি করবে। অপরদিকে জয়িতা তখন ক্ষুধার্ত। নতুন মাংসের স্বাদের সন্ধানে এসে তখন সম্পূর্ণার পেছনে পড়ে। এভাবে বেশ কিছুক্ষণ ছোটার পর সম্পূর্ণা দৌড়নো বন্ধ করলো। সে বুঝলো এভাবে ছোটা সম্ভব নয়, কারণ এমনিতেই সে অন্ধ, তাই বেশিক্ষণ পালিয়ে সে এমনিতেও বাঁচতে পারবে না। তাই পাল্টা মারই তার একমাত্র বাঁচার উপায়। এরপর সম্পূর্ণা নিজের ওয়াকিং স্টিকটা শক্ত করে ধরে চুপচাপ দাঁড়িয়ে রইল। এতক্ষণ ছুটে সে বেশ হাঁপাচ্ছে, বেশ কয়েকবার গভীরভাবে শ্বাস নিল সে। তারপর কান খাড়া করে জয়িতার পায়ের আওয়াজের অপেক্ষায় রইল। জয়িতাও এতক্ষণ ছোটার পর ক্লান্ত।
নিজের শিকারকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে সেও এবার ছোটা বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে বিশ্রাম নিল। হাঁপাতে হাঁপাতে এক দৃষ্টে তাকিয়ে রইল সম্পূর্ণার দিকে। তারপর ধীরে ধীরে এগিয়ে যেতে গেল সে। শুকনো পাতায় জয়িতার পায়ের খসখস শব্দে সম্পূর্ণা সজাগ হয়ে গেল। সে বুঝল শব্দটা ক্রমশ তার কাছে আসছে। এরপর যেই না জয়িতা তার পেছনে এসে উপস্থিত হয়, অমনি সে সজোরে ওয়াকিং স্টিকটা ঘুরিয়ে সপাটে আঘাত করে জয়িতার মাথায়। শুকনো পাতা বিছানো মাটিতে ঝপ করে কিছু একটা পড়ার শব্দ শুনে সম্পূর্ণা বুঝতে পারে তার প্রয়াস ব্যর্থ হয়নি। এদিকে জয়িতা মাথায় আঘাত পাওয়ায় তার কপাল ফেটে রক্ত পড়তে শুরু করে। আঘাত পাওয়ার পর সে যেন আরও বেশি ক্ষিপ্র হয়ে ওঠে। মাটি থেকে সে উঠে দাঁড়ায়, তারপর পুনরায় ঝাঁপিয়ে পড়ে সম্পূর্ণার ওপর। সম্পূর্ণার কান অত্যন্ত প্রখর, সে খুব সহজেই বুঝে ফেলে জয়িতার পরবর্তী পদক্ষেপ। তাই এবার দ্বিগুণ বল নিয়ে আঘাত করে জয়িতাকে। ওয়াকিং স্টিকের আঘাতে এবার জয়িতার নাক ফেটে যায়, নাক দিয়ে রক্তের স্রোত নেমে আসে। কিন্তু জয়িতা রক্তাক্ত হলেও তখনও তার মনের আগুন নেভেনি। তীব্র প্রতিশোধ স্পৃহা নিয়ে সে আবারও এগিয়ে যায় সম্পূর্ণার দিকে। কিন্তু এবারে সম্পূর্ণা সফল হয়নি। জয়িতা তার ওয়াকিং স্টিকটা টেনে ছিনিয়ে নেয় তার থেকে, তারপর লাথি মেরে ছিটকে ফেলে দেয় সম্পূর্ণাকে। পড়ে গিয়ে সম্পূর্ণা ব্যথা পায় কোমরে। সে বুঝতে পারে এবার আর তার এঁটে ওঠা সম্ভব নয়, কারণ তার ওয়াকিং স্টিকটা তার হাতে আর নেই। তবুও সে হাল ছাড়ার পাত্রী নয়। কোনোভাবে নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ায় সম্পূর্ণা। জয়িতা এই সুযোগটা হাতছাড়া করে না। মুখ দিয়ে একটা পাশবিক গর্জন করে ছুটে গিয়ে সে ঘাড়ে উঠে যায় সম্পূর্ণার। কিন্তু সম্পূর্ণা জয়িতার কামড় বসানোর চেষ্টাকে বিফল করে দেয়। সম্পূর্ণা চালাকি করে জয়িতাকে ঘাড়ে নিয়েই পেছন দিকে আছড়ে পড়ে মাটিতে। ধমাস করে একটা শব্দে চারপাশ যেন কেঁপে ওঠে। তখন জয়িতা সম্পূর্ণার ঘাড়ের ওপর উঠে থাকায় মাটিতে পড়ার পুরো আঘাতটাই জয়িতার ওপর দিয়ে যায়। জয়িতা তখন গুরুতরভাবে আহত, মাথা ও নাক ফেটেছে অনেক আগেই, তার উপর এখন মাটিতে পড়ে তার কোমরেও বেশ ব্যথা লেগেছে। এখন উঠে দাঁড়ানোর ক্ষমতা লোপ পেয়েছে তার। মাটিতে পড়ে গিয়ে এখন সে গোঙাতে ব্যস্ত। সম্পূর্ণা তখন অপেক্ষাকৃত কম আঘাতপ্রাপ্ত, তাই তার উঠে দাঁড়াতে সমস্যা হলো না। জয়িতার গোঙানির আওয়াজ তার কানে গেলে সে নিশ্চিন্ত হয় যে তার বিপদ কিছুটা হলেও কমেছে। কিন্তু এখানে দাঁড়ানো যাবে না, তাই সম্পূর্ণা আবারও চলতে শুরু করে। সে দ্রুত পা চালিয়ে এগিয়ে যায় ক্রমশ। জয়িতা দেখে তার শিকার ধীরে ধীরে দূরত্ব বাড়াচ্ছে, তাই সেও আস্তে আস্তে উঠতে থাকে। এদিকে সম্পূর্ণা কিছু দূর যাওয়ার পরই একটা লোকালয়ের আভাস পায়, যেন সামনেই একটা গ্রাম। সে মনে মনে কিছুটা খুশি হয়। যাক, এবার অন্তত তার বিপদ পুরোপুরি কেটেছে। সে আনন্দে আরও দ্রুত চলতে থাকে। সম্পূর্ণ এগোতে থাকে। সেখানে সত্যিই একটা গ্রাম, জঙ্গল ঘেরা একটা ছোট্ট সাজানো গ্রাম। খুব বেশি ঘর নেই সেখানে। প্রতিটা ঘরের সামনেই রয়েছে বিভিন্ন শাকসবজির চাষ, যেন সেই গ্রামের সকলেই আত্মনির্ভর। বাইরের দুনিয়ার স্পর্শ সেখানে নিশ্চিহ্ন। গ্রামের পরিবেশের ঠিক মুখে তখন জনা কয়েক বৃদ্ধ নিজেদের মধ্যে বসে গল্পগুজব করছিল। সম্ভবত একটা মাটির পাত্রে তারা কোনো পশুর মাংস রেখে সেটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এর মধ্যে একজন বৃদ্ধ হাড় চিবোতে চিবোতে বলল, মা বহুদিন ছাড়া কোনো আদমি খায়নি, এইসব বেড়াল কুকুর এইসব আর মুখে রয়েছে না। বাকিরা সায় দিল তার কথায়। দূর থেকে লোকগুলোর কথা বলার আওয়াজ পেয়ে সম্পূর্ণ এবার চেঁচিয়ে বলল, হেল্প, কেউ আছেন? আমায় একটু সাহায্য করুন। সম্পূর্ণার গলার আওয়াজ পেয়ে সবাই তাকালো সেদিকে। তাদের মুখে তখনও বনবিড়ালের কাঁচা মাংসের রক্ত লেগে। সবাই ক্ষুধার্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল সম্পূর্ণার দিকে। এ যে মেঘনা চাইতেই জল। শিকার নিজে এভাবে গ্রামে আসবে সেটা তো তারা ভাবতেও পারেনি। বৃদ্ধদের মধ্যে থেকে একজন প্রফুল্ল মনে বলে উঠল, মানিক, গ্রামে উৎসব শুরু হবে রে, সবাইকে নিয়ে আয় এক্ষুনি। এ মালকে সহজে ছাড়া যাবে না। সম্পূর্ণা তাদের দিকে আসছে দেখেই তারা পাশে রাখা যে যার তীর ধনুক শাবল তুলে নিল। সবাই প্রস্তুত সম্পূর্ণাকে হত্যা করার জন্য। আর একটু কাছে এলেই মেয়েটাকে তারা জবাই করতে চায়। সম্পূর্ণ অন্ধবিশ্বাস নিয়ে গ্রামের দিকে এগিয়ে আসছে। এই যে শুনছেন, আমায় একটু সাহায্য করবেন? আমি চোখে দেখি না, খুব বড় বিপদে পড়েছি, প্লিজ প্লিজ সাহায্য করুন। বৃদ্ধ লোকেদের মধ্যে থেকে একজন ফিসফিসিয়ে বলল, এই এ তো শালা অন্ধ রে, একে আর মারতে হবে না, তার চেয়ে বরং দরিয়াল, একে আপাতত বেঁধে রাখি।
কথাটা বলা মাত্রই দুজন ভদ্রলোক দড়ি এনে মেঠো রাস্তার একদিক থেকে অপর দিকে টেনে বসে রইল। এবার শুধু শিকারের আসার অপেক্ষা। ওদিকে সম্পূর্ণা ক্রমাগত চেঁচিয়ে গেল সাহায্যের জন্য, কিন্তু কেউই তার কথায় কোনো উত্তর দিল না। অথচ সে বুঝতে পারল যে তার আশেপাশেই কয়েকজন মানুষ উপস্থিত। এরপর সে যেই না কয়েক পা এগিয়ে গেল, ঠিক তখনই তার পায়ে একটা দড়ি কিভাবে যেন জড়িয়ে গেল, আর সঙ্গে সঙ্গে টাল সামলাতে না পেরেই সামনের মাটিতে আছাড় খেয়ে পড়ল সম্পূর্ণা। তার দুর্বল শরীরের ওপর আবার একটা আঘাত তাকে যেন নিস্তেজ করে দিল। সম্পূর্ণা মাটিতে পড়া মাত্রই চারপাশের লোকজন এগিয়ে এসে দড়ির সাহায্যে সম্পূর্ণাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। সম্পূর্ণা এখন নড়াচড়াও করতে অক্ষম। একটা অসহায় শিকারের মতো সে মাটিতে চুপচাপ পড়ে রইল। সম্পূর্ণা কিছু বলতে যাবে তার আগেই একজন একটা গামছা দিয়ে তার মুখটা বেঁধে দিল। সম্পূর্ণা গায়ের জোরে তার বাঁধন খুলতে চাইলেও সফল হলো না। অতঃপর সব আশা ত্যাগ করে সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। সম্পূর্ণা বুঝল সে ভুল জায়গায় এসে পড়েছে। যে নরখাদকের গ্রাম সম্পর্কে সে এতকাল শুনে এসেছে, তার ভাগ্য তাকে এখানেই পৌঁছে দিয়েছে। তাই এখান থেকে তার পালানো কার্যত অসম্ভব। সম্পূর্ণাকে বেঁধে ফেলার পর ওই জনা কয়েক বৃদ্ধরা একটা বাঁশ জোগাড় করল। তারপর সম্পূর্ণার দেহটাকে বাঁশের মধ্যে উল্টো করে ঝুলিয়ে সেটাকে কাঁধে করে তারা রওনা দেয় গ্রামের ভেতর। সম্পূর্ণা এমনিতেই ক্লান্ত, তার ওপর তার সাথে গ্রামবাসীদের এইরূপ ব্যবহারে সে আর সজ্ঞানে থাকতে পারল না। সম্পূর্ণা কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারালো। গভীর রাতে সম্পূর্ণার যখন জ্ঞান ফেরে তখন সে বুঝতে পারে কোনো একটা ঘরের চৌকিতে সে শুয়ে আছে। তার হাতে পায়ে কোনো বাঁধন নেই। মনে শঙ্কা নিয়ে সে উঠে বসল। সে উপলব্ধি করল সে কোনো একটা ঘরের মধ্যে রয়েছে, আর ঘরে যে মাটির দেওয়াল রয়েছে সেটা পরিবেশের শীতলতাই বলে দিচ্ছে। সম্পূর্ণা বুঝতে পারল সে ছাড়াও আরও একজন রয়েছে এই ঘরে। সম্ভবত সে ঘুমিয়ে। একবার তার মনে হলো যে এই সুযোগ, এখান থেকে এখনই পালাবার সময়। কিন্তু না, পালিয়ে গিয়েও সে বেশি দূর যেতে পারবে না। তাই সময়ের সাথে তাল মিলিয়ে চলাই শ্রেয়। সম্পূর্ণার খুব তেষ্টা পেয়েছে সেই সময়। তাই ঘরের অপর মানুষটার উদ্দেশ্যে অসহায় কণ্ঠে সে বলল, কেউ আছেন? দাদা, আমার একটু জল দেবেন, খুব তেষ্টা পেয়েছে আমার। কথাটা বলার পরও কোনো উত্তর মিলল না। এবার সম্পূর্ণ একটু জোরে বলল, এই যে শুনছেন, আমায় একটু জল দিন না। এবার মনে হলো মানুষটা শুনতে পেয়েছে। সম্ভবত মানুষটা নিচে মাদুর পেতে ঘুমোচ্ছিল। ঘুমের আড় ভাঙার শব্দে সম্পূর্ণা নিশ্চিত হলো সে শুনেছে। সে এবার কুঁজো থেকে এক গ্লাস জল ঢেলে সম্পূর্ণার মুখের সামনে ধরল। এই নাও জল। একটা অল্প বয়সী ছেলের কণ্ঠ পেয়ে সম্পূর্ণা ভারী অবাক হলো। সম্পূর্ণা প্রথমে তার হাত থেকে গ্লাসটা ছিনিয়ে নিয়ে জলটা ঢকঢক করে খেলো। তোর নাম কি রে? বঙ্গা। বাহ, খুব মিষ্টি নাম। তা তোর বয়স কত? বয়স 12, না 13। সম্পূর্ণার বেশ ভালো লাগলো ছেলেটাকে। সে ভাবল শেষ যাত্রায় একটা ছোট্ট বন্ধু অন্তত পাওয়া গেছে। সম্পূর্ণা হেসে তাকে বলল, এই তুই আমার বন্ধু হবি? ছেলেটা কোনো উত্তর দিল না। কি রে বল, বন্ধু হবি? এক রাতের জন্য বন্ধু হয়ে কি লাভ? ওরা তো কাল সকালে তোমায় মেরেই ফেলবে। বাচ্চাটার কথাটা শুনে সম্পূর্ণার শরীর বেয়ে একটা ভয়ের শীতল স্রোত নেমে যায়। গায়ের লোমগুলো খাড়া হয়ে রইল। কি বলছে কি ছেলেটা? কালকেই তাকে মেরে ফেলবে? ভয়ে সম্পূর্ণার হাত পা শুকিয়ে যেতে লাগলো। সম্পূর্ণা যখন তার মৃত্যু ভয় নিয়ে সন্ত্রস্ত, তখন বাচ্চাটা এগিয়ে এসে তার ডান হাত দিয়ে সম্পূর্ণার গাল স্পর্শ করে। সম্পূর্ণা একটু অবাক হয়ে যায়। কি রে, কি করছিস সেটা? তোমায় দেখছি, কি সুন্দর দেখতে তোমায়। ছেলেটার এমন কথায় সম্পূর্ণার হাসি পেল।
তার সরল মিষ্টি কথায় সম্পূর্ণার ভয় একটু হলেও যেন লাঘব পেল। সে ছেলেটাকে বলল, তোর পছন্দ আমাকে? হ্যাঁ, খুব পছন্দ। কিন্তু বাবু, আমি তো আর বাঁচবো না, কালই তো মরে যাব। ছেলেটা এবার চুপ করে রইল। তারপর সে বলল, আমায় বিয়ে করবে? তাহলে ওরা তোমায় আর মারবে না। ও তাই বুঝি? তা তোকে বিয়ে করলে ওরা মারবে না কেন? আরে এটাই তো এই গ্রামের নিয়ম। তুমি আমার বউ হয়ে গেলে ওরা আর কেউ তোমায় মারবে না। তুমি তো তখন আমাদের লোক হয়ে যাবে। কথাগুলো শুনেই সম্পূর্ণার মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে তৎক্ষণাৎ তাকে বলে, বেশ, বিয়ে করব, কিন্তু আমার একটা কাজ করবি। কি বলো? তুই শান্তিলালকে চিনিস? ও জ্যাঠামশাই, হ্যাঁ চিনি তো। উনি কি এসেছেন এই গ্রামে? ওনাকে একবার ডেকে আনবি। তুমি জ্যাঠামশাইকে চেনো? হ্যাঁ চিনি তো। তুই একবার ওনাকে ডেকে আনবি। তুই ওনাকে নিয়ে আয়, তাহলেই আমি তোকে বিয়ে করব। ছেলেটা তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। সে এবার ফিসফিসিয়ে বলল, ঠিক আছে, আমি ভোরবেলা ডেকে আনবো চুপি চুপি। এখন তো অনেক রাত, তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, বাইরে ওরা পাহারা দিচ্ছে, এখন আমায় বেরোতে দেবে না। ভোরে সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন আমি যাব। বঙ্গার কথা শুনে সম্পূর্ণা বাধ্য ছাত্রীর মতো ঘাড় নাড়ে। তারপর সে সম্পূর্ণার হাত থেকে জলের গ্লাসটা নিয়ে নেয়। সম্পূর্ণা ভাবতে থাকে, এই ছেলেটাই হয়তো তাকে বাঁচাতে পারে এই বিপদের মধ্যে, তাই হয়তো ঈশ্বর একেই পাঠিয়েছে। এই ভেবে মনে কিছুটা আশা নিয়ে সম্পূর্ণা আবার চৌকির ওপর শুয়ে পড়ে। ছেলেটাও সেই রাতে মাটিতে পাতা মাদুরের ওপর ঘুমিয়ে যায়। ক্রমে রাত অতিক্রম করে সকাল হয়। সকালবেলা বেশ কিছু লোকের কোলাহলে ঘুম ভেঙে যায় সম্পূর্ণার। সম্পূর্ণা ঘুম থেকে উঠতে না উঠতেই একদল লোক ঢুকে যায় তার ঘরে। সে কিছু বুঝে ওঠার আগেই একজন এসে সম্পূর্ণার জামাটাকে টেনে ছিঁড়ে দিতে চায়। সম্পূর্ণা তাকে আটকাতে গিয়ে চিৎকার করে বলে, এ কি করছেন কি আপনারা? ছাড়ুন, ছাড়ুন বলছি। কিন্তু তার বলায় কোনো কাজ হয় না। অন্য একজন এসে সম্পূর্ণার হাত দুটোকে শক্ত করে ধরে নেয়। বাকিরা ধীরে ধীরে সম্পূর্ণার জামা প্যান্ট সব টেনে ছিঁড়ে খুলতে থাকে। সব খোলার পর তার অন্তর্বাসও বাদ যায় না। তাকে সম্পূর্ণ নগ্ন করে তার হাত পা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা হয়। নিজের সম্ভ্রম বাঁচাতে সম্পূর্ণা বেশ কয়েকবার চিৎকার করে বঙ্গাকে ডাকে, কিন্তু বঙ্গা সেখানে নেই। তার কোনো উত্তর সে পায় না। এরপর লোকগুলো একটা বাঁশ নিয়ে আসে এবং একই কায়দায় তাকে ঝুলিয়ে ঘর থেকে বাইরে নিয়ে আসে তারা। সম্পূর্ণা চোখে না দেখলেও সে বুঝতে পারছে বাইরে দাঁড়িয়ে বেশ কিছু মানুষ তাকে দেখছে। লজ্জায় ঘেন্নায় তার সত্যি আর বেঁচে থাকার আর কোনো ইচ্ছা নেই। সে প্রার্থনা করছে যাতে যত দ্রুত সম্ভব তাকে যেন মেরে ফেলা হয়। বাঁশে ঝুলন্ত অবস্থাতেই সম্পূর্ণার চোখ থেকে জলের ফোঁটা পড়তে থাকে, কিন্তু তার অশ্রুপাতে গ্রামের কোনো লোকেরই মন ভেজে না। তাদের চোখে সম্পূর্ণা তখন শুধুমাত্র একটা খাদ্য। কিছুক্ষণ ধরে ঝুলিয়ে নিয়ে চলার পর তাকে এবার মাটিতে নামানো হলো। কেউ একজন এসে তার শরীরের ওপর থেকে বাঁশটা সরিয়ে নিয়ে যায়। এখন সম্পূর্ণা নগ্ন অবস্থায় মাটির ওপর শায়িত। রোদের দাবদাহে উত্তপ্ত মাটিকে সে তার নগ্ন শরীর দিয়ে অনুভব করতে পারছে। সম্পূর্ণা বুঝলো তাকে ঘিরে বেশ কিছু গ্রামের মানুষ গোল হয়ে দাঁড়িয়ে রয়েছে। আশপাশ থেকে ভেসে আসা আওয়াজে তার মনে হলো জায়গাটা সম্ভবত গ্রামের ছোট্ট একটা বাজার। সেখানে আমিষ জাতীয় অনেক কিছুই কর্তন করা চলছে। বঁটি ছুরির শানিত আওয়াজ সেটাই বুঝিয়ে দেয়। তবে আজকের সংযোজন নরমাংস। চুপচাপ শুয়ে থাকে সম্পূর্ণা। সে এখন তার অন্তিম প্রহর গুনছে। এর মধ্যে একজন এসে সম্পূর্ণার মাথার ঠিক সামনে একটা ভারী বস্তু নিয়ে এসে রাখল। তারপর সেই ব্যক্তি তার চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে তার মাথাটাকে উঠিয়ে ওটার উপর রাখল। সম্পূর্ণা বুঝলো ওটা গাছের গুঁড়ি বা খাইটটা, যার উপর রেখে তার মুণ্ডচ্ছেদ করা হবে। আকাশে তখন কয়েকটা চিল উড়ে বেড়াচ্ছে, তার অপেক্ষারত নরমাংসের জন্য। সম্পূর্ণাও তার অন্তিম প্রহর গুনছে, কখন যে তার মুণ্ডচ্ছেদ করা হবে আর তারপরেই চিরনিদ্রায় শায়িত হবে সে। মৃত্যুর পর তার দেহটাকে কাটাছেঁড়া করলেও তার কিছু যায় আসে না, তাই একটার পর একটা প্রশ্বাস গুনে চলেছে সম্পূর্ণা। এদিকে একজন প্রৌঢ় লোক একটা খাঁড়া নিয়ে উপস্থিত হলো সম্পূর্ণার সামনে। এখন শুধু ঘা পড়ার অপেক্ষা। পেশিবহুল ভদ্রলোকটি ওই গ্রামের প্রধান।
সবাইকে সমপরিমাণে মাংস বিতরণে সিদ্ধহস্ত সে, তাই এই কাজটিও তিনিই করবেন। অতঃপর ভদ্রলোক খাঁড়াটা তুলে ঘা মারতে যেই না প্রস্তুত হন, ঠিক তখনই একটা ধমকের সুরে কেউ যেন তাকে থামতে বলে। থামো, থামো বলছি। দাদা, আপনি আপনি কখন এলেন? আমি কালকেই এসেছি, শরীরটা খারাপ ছিল তাই ঘুমিয়েছিলাম। সেসব বাদ দে, আগে এই মেয়েটাকে ছাড়। মেয়েটাকে? কিন্তু দাদা, এতদিন পর একটা... যা বলছি কর। তোদের জন্য মাংস এনেছি, আগে ছেড়ে দে একে। এ বেচারি অন্ধ, এ সুযোগ নিস না, দমে সইবে না তোদের। ছাড় একে। শান্তিলালের গলাটা পেয়ে একটা আনন্দের ধারা বয়ে যায় সম্পূর্ণার মনে। শেষমেশ কি তবে তার প্রাণটা বেঁচে গেল? খুশিতে তার চোখ দিয়ে জল এসে যায়। গ্রামের একজন এসে সম্পূর্ণার হাত আর পায়ের বাঁধন খুলে দেয়। শান্তিলাল একটা চাদর জোগাড় করে সেটা জড়িয়ে দেয় সম্পূর্ণার গায়ে। সেখানে তখন বঙ্গা উপস্থিত। সম্পূর্ণাকে দেখে মিটিমিটি হাসতে লাগলো সে। শান্তিলাল বলে, যা বঙ্গা, দিদিকে ঘরে নিয়ে যা। বঙ্গা এতক্ষণ মুচকি হাসছিল, কিন্তু হঠাৎ শান্তিলালের মুখে দিদি কথাটা শুনে সে যেন একটু ক্ষুণ্ণ হয়। তবুও সে মুখ গোমড়া করেই সম্পূর্ণাকে নিয়ে একটা ছনের ঘরের দিকে চলে যায়। শান্তিলালের এই গ্রামে বেশ ভালোই দাপট রয়েছে। নরখাদকদের প্রতিনিধি হিসেবে সেই একমাত্র শহরবাসী যে বাইরে থেকে টাকা, ওষুধপাতি, জামা কাপড় ইত্যাদি নিয়ে আসে সেখানে। তাই গ্রামের সবাই দাদা বলতে অজ্ঞান। ছোটরা তাকে জ্যাঠামশাই বলে ডাকে। 8 থেকে 80 সবাই তাকে সম্মান করে, এমনকি এই গ্রামের প্রধান তার কথাকে যথেষ্ট গুরুত্ব দেন। এদিকে জঙ্গলে তখনও একজন শিকারী হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে তার শিকারকে। এই শিকারী আর কেউ নয়, সম্পূর্ণারই বন্ধু জয়িতা। জয়িতা দুটো খুন করে মানসিক ভারসাম্য হারিয়েছে। নিজের নরখাদকে পরিণত হওয়াটা তার কাছে ছিল একটা মানসিক আঘাত, আর এই আঘাতের ফলেই সে এখন উন্মাদ। যে করেই হোক তার সম্পূর্ণাকে চাই। 24 ঘন্টা ধরে সে পাগলের মতো খুঁজে চলেছে তাকে, কিন্তু পাচ্ছে না। কিছুক্ষণ বাদেই সন্ধে নেমে আসে। সম্পূর্ণা তখন মানসিক ও শারীরিকভাবে কিছুটা সুস্থতা লাভ করেছে। তার মনের ভয় এখন কিছুটা হলেও কেটে গেছে। সে এখন শান্তিলালকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখে। মানুষটা না থাকলে আজ তার প্রাণে বাঁচাই সম্ভব হতো না। অথচ কদিন আগে সেই মানুষটাকে মারতেই সম্পূর্ণা ছলে বলে একটা জীবাণুর প্রবেশ ঘটিয়েছিল তার শরীরে। এখন অনুশোচনা হয় তার মনে জমে থাকা প্রতিশোধের আগুন যে এভাবে শ্রদ্ধায় বদলে যাবে সেটা কল্পনাও করতে পারেনি সে। এসব নিয়ে সে যখন চিন্তায় মশগুল, তখন বঙ্গা আসে তার ঘরে। বঙ্গার হাতে তখন একটা থালা, সেটা রয়েছে পুঁই শাক সেদ্ধ আর ভাত। বঙ্গা বলে, এটা খেয়ে নাও, জ্যাঠামশাই পাঠিয়েছেন। কে? বঙ্গা? এতক্ষণ কোথায় ছিলে তুই? আয়, এদিকে আয়। বঙ্গাকে কাছে ডাকে সম্পূর্ণা। বঙ্গা থালাটা মাটিতে রেখে তার কাছে যায়। সম্পূর্ণা তার মাথায় হাত বুলিয়ে দেয়। অনেক বড় হ বাবা, তুই আজ আমার জন্য যা করেছিস সেটা আমি কখনো ভুলতে পারবো না রে। ভুলতে হবে না। তুমি আমায় এবার বিয়ে করবে তো? বঙ্গার কথায় সম্পূর্ণা হেসে ওঠে। সে হাসতে হাসতে বলে, বিয়ে তোকে? বয়স কত তোর? এখনই এত বিয়ে করার শখ? শোন, ভালো করে পড়াশোনা কর, তারপর দেখে শুনে তোর জন্য একটা মিষ্টি বউ নিয়ে আসবো, কেমন? বঙ্গা নিরুত্তর রইল। চোয়াল শক্ত করে সে সম্পূর্ণাকে এক দৃষ্টে দেখতে থাকে। সম্পূর্ণা বুঝলো কথাগুলো বঙ্গার পছন্দ হয়নি। সম্পূর্ণা এবার বলল, আচ্ছা, তোর কোনো বান্ধবী নেই? মানে এই গ্রামে তোর কাউকে পছন্দ হয় না? না, আমার ওদের কাউকে পছন্দ নয়। ওরা সবাই কালো, নাক থ্যাবড়া, তোমার মতো সুন্দরী নয়। কথাটা শুনে একটু মায়া হয় সম্পূর্ণার। সে তাকে কিছু একটা বলতে যাবে, হঠাৎ সে অনুভব করে বঙ্গা তার স্তনে হাত রেখেছে। কি করছিস কি? ছি! কথাটা বলেই একটা ধাক্কায় বঙ্গাকে ছিটকে দেয় সম্পূর্ণা। বঙ্গা তখন রাগান্বিত গলায় বলে ওঠে, তুমি আমার বউ হবে, তোমার জন্য আমি এত কিছু করলাম, তাহলে এখন বারণ করছো কেন? এই বলে সে ঝাঁপিয়ে পড়ে সম্পূর্ণার ওপর। একটা বাচ্চা ছেলের এমন অপ্রত্যাশিত আচরণে সম্পূর্ণা তাজ্জব হয়ে যায়। সে কোনো ক্রমে নিজেকে বাঁচাতে থাকে। তখন
বঙ্গা ছাড়, ছাড় বলছি, এটা ঠিক নয় বঙ্গা, আমি তোর দিদির মতো। বঙ্গা। একটা ধস্তাধস্তি শুরু হয়ে যায় তাদের মধ্যে। নারীর শরীরের প্রথম ছোঁয়া পেয়ে বঙ্গা তখন আর বাচ্চা নেই, সে যেন একজন কামোন্মত্ত পুরুষ। তাদের ধস্তাধস্তির আওয়াজ পেয়ে শান্তিলাল তখনই সেখানে উপস্থিত হয়। বঙ্গা, বঙ্গা ছাড়, ছাড় বলছি। শান্তিলাল দু হাত দিয়ে জাপটে ধরে বঙ্গাকে সরিয়ে নিয়ে আসে সম্পূর্ণার বুকের ওপর থেকে। তারপর টেনে হিঁচড়ে বঙ্গাকে বাইরে বের করে দিয়ে দরজাটা বন্ধ করে দেয় সে। রাগান্বিত হয়ে বঙ্গা তখন হাঁপাতে থাকে। বন্ধ দরজার দিকে তাকিয়ে বঙ্গা বলে, তোকে শালি বেঁচে ফিরতে দেব না, গদ্দার শালি। ঘরের ভিতর সম্পূর্ণা ভয় তখন ত্রস্ত, কখনো প্রাণের ভয় তো কখনো ইজ্জতের ভয়, যেন তার পিছু ছাড়ছে না। শান্তিলাল তার কাছে এগিয়ে যায়, তার মাথায় হাত রেখে সে সস্নেহে বলে, ভয় নেই তোমার, আজ রাতটা এখানে কাটিয়ে নাও, কাল ভোর হতে না হতেই তোমায় বাসে তুলে দেব। আর একটা কথা, গ্রামে নতুন রোগ এসেছে, সবার খুব জ্বর হচ্ছে, জ্বরটা খুবই ছোঁয়াচে, তাই তুমি কাউকে আর ঘরে ঢুকতে দিও না। আমারও শরীরটা ভালো নেই, আমি আসছি এখন। এই বলে শান্তিলাল বিদায় নেয় সেখান থেকে। সম্পূর্ণ হাতড়ে হাতড়ে গিয়ে দরজাটা লাগিয়ে দেয় ভেতর থেকে। সম্পূর্ণ বুঝতে পারে এই রোগ তারই ছড়ানো, কিন্তু শান্তিলালের ক্ষতি হোক সেটা এখন সে চায় না। যে তাকে প্রাণে বাঁচালো, ইজ্জত রক্ষা করলো, তাকে কিনা সে মেরে ফেলবে ভাবে। কেমন যেন একটা অপরাধ বোধ কাজ করতে থাকে তার ভেতর। ঘরে রাখা পুঁইশাক সেদ্ধ আর ভাত খেয়ে সেদিনের মতো শুয়ে পড়ল সম্পূর্ণা। তার চোখে সেদিন আর ঘুম এলো না। শান্তিলাল বাবুর জন্য মনটা বড্ড ছটফট করতে লাগলো তার। কোনো মতে দু চোখের পাতা বন্ধ করে রাতটা অতিবাহিত করল সম্পূর্ণা। ভোর হতে না হতেই দরজা ধাক্কানোর আওয়াজে ঘুম ভেঙে যায় সম্পূর্ণার। দরজা খুলেই সে বুঝতে পারে শান্তিলাল এসছে, তবে আজ যেন সে একটু অসুস্থ। শান্তিলাল জানায় যে তার জ্বর এসেছে, তাই দেরি না করে এখনই সে সম্পূর্ণাকে লোকালয় অবধি পৌঁছে দেবে। সম্পূর্ণা দেরি না করে তৎক্ষণাৎ শান্তিলালের সাথে বেরিয়ে পড়ে। জঙ্গলের পথে অনেকটা যেতে হবে তাদের। এদিকে তাদের পিছু পিছু বঙ্গাও বেরিয়ে যায়, হাতে তার একটা ধারালো কুড়ুল। প্রতিহিংসা পরায়ণ হয়ে বঙ্গা অত্যন্ত গোপনে পিছু নেয় তাদের। সম্পূর্ণা ও শান্তিলালকে সমানে নজরে রেখে চলেছে সে। এখন কেবলই সুযোগের অপেক্ষা। সম্পূর্ণাকে একা পেলেই তাকে কেটে ফেলতে সে প্রস্তুত। সম্পূর্ণা শান্তিলালের সাথে হাঁটছে জঙ্গলের পথে। চোখে না দেখলেও সে বুঝতে পারছে শান্তিলাল আজ একটু দুর্বল। শান্তিলালের কথা ভেবে হঠাৎ কান্না পেল তার। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো সম্পূর্ণা। শান্তিলাল বুঝতে পেরে পেছনে তাকিয়ে জিজ্ঞাসা করল, কি হলো, কাঁদছো কেন তুমি? আঙ্কেল, আমি খুব খারাপ। কেন, আমায় মারতে চেয়েছিলে তাই? সম্পূর্ণা এবার একটু অবাক হয়। আপনি কি করে জানলেন? সে আমি বুঝে গেছি। ওই কাঠবেড়ালি খাবার পরই আমার ঘাড়ের কাছে লাল লাল ফোড়া হতে শুরু করে, জ্বরও এসে যায়। তখনই বুঝে যায় এ নিশ্চয়ই তোমার কোনো ফন্দি। তাহলে সব জানার পরও আপনি আমায় বাঁচালেন কেন? আমি মানুষের মাংস খাই ঠিকই, কিন্তু মনটাও তো মানুষেরই নাকি? আর তোমায় দেখে সবসময় বড্ড মায়া হয় আমার, তাই তোমার কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। তবে একটা কথা আমায় বলতে পারবে? কি বলুন? তুমি আমায় মারতে চেয়েছিলে কেন? আমি কি কখনো তোমার কোনো কাছের মানুষকে? হ্যাঁ, আমার মাকে। এটা শুনেই শান্তিলাল একটু অবাক হয়। কি, তোমার মাকে? তুমি তো বলেছিলে জন্মের পর তোমার মা তোমায় ডাস্টবিনে। মিথ্যে বলেছিলাম তখন। আসল কারণ হলো আপনি আমার মাকে মেরে আমায় ডাস্টবিনে ফেলে এসেছিলেন। সম্পূর্ণার চোখে জল এসে যায়। কাঁদতে কাঁদতেই সে বলে, আমি তখন আমার মায়ের পেটে গর্ভবতী অবস্থায় আপনি আমার মাকে হত্যা করেছিলেন। 9 মাসের পেট কেটে বার করেছিলেন আমায়, তারপর কোনো এক ডাস্টবিনে ফেলে এসেছিলেন আপনি। কথাগুলো বলতে বলতে সম্পূর্ণার গলা বুজে আসে। শান্তিলাল চুপ করে তার কথাগুলো শোনে। সত্যিই এখন তার কিছু বলার নেই।
সারা জীবনে কত যে মানুষ মেরেছে তার হিসেব নেই শান্তিলালের কাছে। তার মধ্যে যে কতজন গর্ভবতী ছিল সেটাও তার মনে নেই। চোখের জল মুছে সম্পূর্ণ এবার তাকে বলল, কেন বাঁচিয়ে রাখলেন আঙ্কেল? আপনার জন্য আমি অপরিণত অবস্থায় জন্ম নিয়েছিলাম, আর তার জন্য সারা জীবন দৃষ্টিহীন হয়ে কাটাতে হচ্ছে। সেদিন যদি আপনি আমায় মেরে ফেলতেন তাহলে আজ আর এত কষ্ট ভুগতে হতো না আমায়। পাড়ার লোকে ডাস্টবিন থেকে উদ্ধার করেছিল আমাকে। বড় হয়ে সবটা যখন জানতে পারি তখন থেকেই আপনাকে খুঁজছিলাম, নিজের প্রতিশোধ নেবার জন্য। শান্তিলাল মুখ নিচু করে তার কথাগুলো শুনল, তারপর শান্তভাবে তাকে উত্তর দিল, মাফ করো আমায়। আমরা সদ্যজাতদের খাই না, তাই হয়তো তোমাকেও। কথাটা সম্পূর্ণ না করে চুপ করে যায় শান্তিলাল। এবার একটা নিস্তব্ধতা বিরাজ করলো তাদের মাঝে। শান্তিলাল একটা অনুশোচনা নিয়ে দাঁড়িয়ে রইল সেখানে। সম্পূর্ণাও ধীরে ধীরে নিজের কান্না থামালো। তারপর শান্তিলাল সম্পূর্ণার মাথায় হাত রেখে বলে, পারলে আমায় ক্ষমা করে দিও। এখন এসো, আমাদের যেতে হবে। তারা আবার পথ চলা শুরু করে, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই শান্তিলাল আবার অসুস্থ হয়ে পড়ে। সে মাথা ঘুরে পড়ে যায়। সম্পূর্ণা গায়ে হাত দিয়ে দেখে তার গা জ্বরে পুড়ে যাচ্ছে, আর পথ চলার শক্তি নেই তার। শান্তিলাল ওই অবস্থাতেই তাকে বলে, সম্পূর্ণা, আমি হয়তো আর যেতে পারবো না। এখান থেকে লোকালয় আর বেশি দূর নয়। তুমি সোজা গেলেই মানুষজনের দেখা পেয়ে যাবে। আর শহরে গিয়ে একটা ডাক্তার দেখিও। এই রোগটা তোমার মধ্যেও ছড়াতে পারে। তুমি এগিয়ে যাও। কিন্তু আঙ্কেল, আপনাকে ফেলে? যা বলছি তাই করো, যাও বলছি। শান্তিলাল ধমক দিয়ে সম্পূর্ণাকে যেতে বলে। সম্পূর্ণা নিরুপায় হয়ে তাকে ওখানে ফেলে রেখে চলে যায়। সামনের দিকে এগিয়ে যেতে থাকে সে। এখন সম্পূর্ণা একেবারে একলা। গাছে গাছে হাত রেখে সে ক্রমশ চলতে থাকে, কিন্তু বিপদ তখনও সম্পূর্ণাকে ছাড়েনি। এই সুযোগটাই বঙ্গা এতক্ষণ ধরে চাইছিল। এবার বঙ্গা একটু দ্রুত পা চালাতে লাগলো। সম্পূর্ণা নিস্তব্ধ জঙ্গলে বঙ্গার দ্রুত পায়ের আওয়াজ সম্পূর্ণার কানে পৌঁছয়। শান্তিলাল অসুস্থ হওয়ায় তার পক্ষে এত দ্রুত হাঁটা সম্ভব নয়। তবে কি অন্য কোনো বিপদ? কে আসছে তার পেছনে? সম্পূর্ণার মনে সন্দেহ জাগে। সে আর দেরি না করে তার পায়ের বেগও বাড়াতে থাকে। এদিকে বঙ্গাও তার পেছনে ছুটতে থাকে। সম্পূর্ণা নিজেকে বাঁচাতে আরও দ্রুত চলতে থাকে। এভাবে ক্রমশ চলার বেগ বাড়াতে গিয়ে সম্পূর্ণা এবার ছুটতে শুরু করে। বঙ্গাও ছোটে তার পেছনে। আবার শুরু হয় শিকার ও শিকারীর দৌড়। ছুটতে ছুটতে বঙ্গা প্রায় কাছে চলে আসে সম্পূর্ণা। এবার সে তার ধারালো কুড়ুলটা ছোঁড়ার সিদ্ধান্ত নেয়। সম্পূর্ণাকে আয়ত্তে পেয়েই বঙ্গা তার কুড়ুলটা নিক্ষেপ করে তার উদ্দেশ্যে। আর ঠিক তখনই গাছের আড়াল বেয়ে জয়িতা বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়তে যায় সম্পূর্ণার ওপর। ভুলবশত কুড়ুলটা সোজা গিয়ে গিঁথে যায় জয়িতার ঘাড়ে। একটা আর্তনাদ করেই জয়িতা ভূমিতে লুটিয়ে পড়ে। রক্তে ভেসে যায় জঙ্গলের মাটি। অতিরিক্ত রক্তপাত হওয়ায় বেশিক্ষণ টিকে থাকতে পারে না সে। কিছুক্ষণের মধ্যেই জয়িতা মারা যায়। এদিকে জয়িতার আর্তনাদ সম্পূর্ণা চিনতে পারে, কিন্তু সে আর পেছন ফিরে তাকায় না। সে ক্রমাগত ছুটতে থাকে সামনের দিকে। ওদিকে বঙ্গা জয়িতার আগমনে কিছুটা অবাক হলেও সে আবারও পিছু নিতে চায় সম্পূর্ণা, কিন্তু এবার সে আর সফল হয় না। যখনই সে ছুটতে যায় তখন সে অনুভব করে তার পাটা কেউ যেন ধরে আছে। নিজের দিকে তাকিয়ে সে অবাক হয়ে যায়। জ্যাঠামশাই ছাড়ুন, ও চলে যাচ্ছে যে, আমায় ছাড়ুন। শান্তিলাল তখন ঢুকছে। অসুস্থ ও দুর্বল শরীর নিয়েও সে বঙ্গাকে আটকে রেখেছে। মাটিতে শুয়ে শান্তিলাল তখন বঙ্গার পা শক্ত করে ধরে রেখেছে। দুর্বল কণ্ঠে সে বঙ্গার উদ্দেশ্যে বলে, ওকে যেতে দে বঙ্গা, ওকে যেতে দে। ও বাঁচলে কিছুটা হলেও আমার
পূর্ণ হবে। ওকে যেতে দে। বঙ্গা আর তার কথা অমান্য করতে পারল না, সে ওখানেই দাঁড়িয়ে পড়ল। তারপর সে তার জ্যাঠামশাইকে ধরে তুলতে লাগলো। সম্পূর্ণও ছুটতে ছুটতে ক্রমে দূরে মিলিয়ে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ ছোটার পর সম্পূর্ণা একটা পিচের রাস্তার উপর এসে ওঠে। মাটিতে হাত রেখে সে বুঝতে পারে যে এটা কোনো রাস্তা। সে কিছুটা নিশ্চিন্ত হয়, এখন সম্পূর্ণার বিপদ প্রায় মুক্ত। কিন্তু এতটা ছুটে এসে তার শরীর খুবই ক্লান্ত। এবার তার মাথা ঘুরতে শুরু করে, তার আর চলার যেন শক্তি নেই। সে কিছুক্ষণ দাঁড়িয়ে হাঁপাতে শুরু করে। এমন সময় হঠাৎ সে একটা গাড়ির আওয়াজ শুনতে পায়। আওয়াজটা পেয়েই সে সর্বশক্তি দিয়ে চেঁচাতে থাকে, এই কেউ আছেন, আমায় একটু সাহায্য করবেন। তাকে আর বেশিক্ষণ চিৎকার করতে হয় না, তার চিৎকারেই গাড়িটা এসে দাঁড়ায় তার সামনে। গাড়ির ড্রাইভার মুখ বাড়িয়ে তাকে দেখে, সে বুঝতে পারে মেয়েটা অন্ধ। ভদ্রলোক গাড়ি থেকে নেমে সযত্নে তাকে গাড়ির পেছনে বসায়। তারপর তারা যাত্রা করে। চলার পথে ভদ্রলোক তাকে জিজ্ঞেস করে, ম্যাডাম কি নরখাদকের গ্রাম থেকে আসেন নাকি? সম্পূর্ণ আস্তে আস্তে উত্তর দেয়, হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? আসলে জঙ্গলের ওইদিকে ওই গ্রামটা ছাড়া তো আর কোনো জনবসতি নেই, তাই আর কি। তা আপনি বোধহয় প্রথম ব্যক্তি যে ওই গ্রাম থেকে বেঁচে ফিরলেন। আপনি এত কিছু জানলেন কিভাবে? কে বলুন তো আপনি? কি নাম আপনার? নাম? নাম জেনে কি করবেন? কিছু একটা হবে হয়তো, কারি ঠ্যাং বগের ঠ্যাং। আরে বলুন না কে আপনি। সম্পূর্ণ বিরক্তি নিয়ে জিজ্ঞাসা করে। ভদ্রলোক এবার কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, ম্যাডাম লোকে আমায় তেমন একটা চেনে না, তবে যারা চেনে তারা একটা নামই জানে, ডক্পা। সম্পূর্ণ তার কথা কিছুই বুঝতে না পেরে গাড়ির সিটেই এলিয়ে পড়ে। তারপর লম্বা একটা হাই তুলে কিছুক্ষণের মধ্যেই সে নিদ্রামগ্ন হয়ে যায়। গাড়ি ক্রমশ এগিয়ে চলে জঙ্গল বেষ্টিত রাস্তার মধ্যে দিয়ে। তারপর ঝাড়গ্রাম ছেড়ে জাতীয় সড়ক ধরে তারা ফিরে যায় নিজের শহরে। তোমরা যারা গল্পটা শেষ পর্যন্ত শুনলে, তারা কে কোথা থেকে শুনলে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাও। এছাড়া গল্পটা তোমাদের কেমন লাগলো সেটাও আমায় জানাও। ভালো লাগলে সেটাও জানাও, খারাপ লাগলে সেটাও জানাও। স্কেরি টেলসের গল্প রিলেটেড রেগুলার আপডেটস পাওয়ার জন্য জয়েন করো স্কেরি টেলসের হোয়াটসঅ্যাপ চ্যানেল, লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। এছাড়া তোমরা আমাদের স্কেরি টেলস ফ্যামিলির একটা কমিউনিটি হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো আছে, সেখানেও চাইলে জয়েন করতে পারো। সেখানে আমরা সমস্ত স্কেরি টেলসের মেম্বাররা মিলে একসঙ্গে গল্প করতে পারবো। এছাড়া তোমরা চাইলে আমায় ফেসবুকে ফলো করতে পারো, আমার আইডির লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। আমার সাথে সরাসরি কথা বলতে আমায় হোয়াটসঅ্যাপও করতে পারো, আমার কন্ট্যাক্ট নাম্বার নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। তাহলে আজকের মতো এইটুকুই। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য নতুন গল্প নিয়ে ফিরছি। নেক্সট গল্প কি আনতে চলেছি স্কেরি টেলসে জানার জন্য চোখ রাখো স্কেরি টেলসের হোয়াটসঅ্যাপ চ্যানেলে।